মোট 6টা বোর্ড হয়। মোট 6টা বোর্ডে তোমাদের দেয়া লাগে, তো এর মধ্যে মেডিসিন থাকে 3টা বোর্ড। হ্যাঁ, আর শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, মেডিসিনে থাকবে তোমার 3টা বোর্ড। একটা থাকবে হয় স্কিন থেকে বা সাইকিয়াট্রি থেকে, আর বাকি 2টা থাকে পেডিয়াট্রিক্স থেকে। তো তোমাদের 3টা বোর্ডে তোমাদের পরীক্ষা আরম্ভ হয় মেইনলি তোমাদের কিছু, এই যেমন এক্স রে, ইসিজি, ডাটা ইন্টারপ্রিটেশন বা ইনস্ট্রুমেন্ট, এগুলো থেকে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমরা তোমাদের ইসিজি, এক্স রে এবং ডাটা ইন্টারপ্রিটেশনটা আমরা ভাইবা বোর্ডে রাখি আর কি। হ্যাঁ, একটা বোর্ডে দেখা যাচ্ছে এ বি সি ডি এরকম বোর্ড থাকে। তো তো দেখা যাচ্ছে কোনো বোর্ডে যদি একদিন আমরা ইসিজি রাখি, আরেকটা বোর্ডে ধরো এক্স রে, আরেকটা বোর্ডে ইসিজি, পরের দিন শাফলিং করে আবার এই হয়তো ইসিজির বোর্ডে চলে আসলো এক্স রে, বা ডাটা ইন্টারপ্রিটেশন চলে আসলো আর কি। তো তোমাদের ভাইবা যেহেতু আরম্ভ হয় তোমাদের ওই যে ইসিজি, এক্স রে বা ডাটা ইন্টারপ্রিটেশন দিয়ে, তো সেহেতু তোমরা যদি এইগুলো একটু মোটামুটি আহ একটু আয়ত্ত করতে পারো, তো মোটামুটি ভাইবা বোর্ডে প্রথম ইমপ্রেশনটাই ভালো হয়। এক্সামিনারের একটা ইমপ্রেশনটা, প্রথম ইমপ্রেশনটা একটু ভালো থাকা আসলে একটু জরুরি আর কি। হ্যাঁ, তো তোমাদের যেগুলো দেওয়া হয় ইউজুয়ালি এগুলো ইসিজি, এক্সরে বা ডাটা ইন্টারপ্রিটেশন, এগুলো বেসিক্যালি আমরাই এগুলা দেই। তো স্যারদের নির্দেশনায়। তো এগুলা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে খুবই সহজ থাকে। গ্রস মিস্টেক যদি তোমরা না করো, বা তোমরা যদি যদি ভুল না করো, বা এগুলা আসলে তোমাদের থাকা করার কথা না, কোন রকম ভুল করার কথা না। এক্সরেতে খুব সহজ গুলা কিছু থাকে, তোমাদের কোনো আমরা এক্সট্রা কোনো এরকম খুব কঠিন এরকম কিছু দেই না। তোমার নর্মাল প্রলিফিউশন, একটা কনসলিডেশন বা মাসলেশন, হার্ট ফেলিয়ারের যদি থাকে, কার্ডিওমেগালি যদি থাকে এক্সরেতে, এগুলাই বেশি দেয়া হয়। আলাদা করে এক্সট্রা অর্ডিনারি আমরা কিছু দেই না। যদি কিছু বলতে পারো, যেরকম যদি কিছু ফাইন্ডিংস যদি থাকে, যেমন তোমার আহ, কোনো লাং অ্যাবসেসের যদি কোনো ফাইন্ডিং পেয়ে থাকো, সেই ক্ষেত্রে যেগুলো বলতে পারো ভালো, বা আরো কিছু যদি এরকম থাকে তো এগুলো বলতে পারলে ভালো। বা তোমার যদি দেখা যায় আসলে ডিপিএলডি এর কোনো ফিচার যদি থাকে, যদি তোমরা যদি এরকম কোনো এক্সরে ইউজুয়ালি আমরা দেই না, যদি থাকে তাহলে বলতে পারলে ভালো। বা সিওপিডির এক্সরে আমরা দেই বেশি, সিওপিডির এক্সরে যদি বলতে পারো সেক্ষেত্রে ভালো আর কি। হ্যাঁ, আর ইসিজি ওগুলো খুব নর্মাল ইয়েগুলো থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এট্রিয়াল ফিব্রিলেশন থাকে, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া থাকে, এমআই এর ইসিজি থাকে। তো এগুলা তোমরা যেন পারো সেরকম বুঝেই দেওয়া হয়, এগুলো না পারার কোনো আসলে কারণ নাই আর কি। হ্যাঁ, তো তোমাদের ইসিজি সম্বন্ধে, তোমাদের ইসিজি আগে ক্লাস তো করানো হয়েছিল লেকচার ক্লাসে, তাই না? জি স্যার, আমাদের যে রুহুল কবির স্যার ইসিজি পড়েছিলেন। এটা কি ওই যে টিউটোরিয়ালে না লেকচারে? স্যার অনলাইন ক্লাস যখন হইতেছিল তখন ক্লিনিক্যাল ক্লাস পোর্শনটাতে স্যার পড়াইছিলেন। আচ্ছা, গুড। তো উনাকে ব্লকে উনি হয়তো ইসিজি নিয়ে আবার আলোচনা করবেন। তো আমি বেসিক্যালি তোমাদের হচ্ছে লাগে, তোমরা যেগুলো ইসিতে যেগুলো তোমরা মিস্টেক গুলা করো তোমরা ভাইবা বোর্ডে, সেগুলো নিয়ে একটু তোমাকে দেখায় দিব। ডিটেলসে আমরা যাবো না, যেহেতু তোমরা ডিটেলস ক্লাস করছো আগে, ডিটেলস নিয়ে এরকম সময়ও নাই এখন আসলে। তোমাদের আসলে এই যে এই ব্লগ পোস্টিং এগুলো আসলে তোমাদের ওয়ার্ডে করার কথা, কিন্তু দুঃখজনক ভাবে আসলে এটা আসলে তোমাদের ভাগ্য খারাপ, তোমাদের ভাগ্য শুধু খারাপ না আসলে। এখন যারা ইন্টার্ন করতেছে তারাও আসলে একদিক দিয়ে আসলে তারা একটু দুর্ভাগ্যজনক যে ক্লিনিক্যাল কেসগুলো তারা খুব একটা সেরকম তারা এক্সপোজ হতে পারতেছে না আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের সবকিছু অবস্থার প্রেক্ষিতে আমাদের সবকিছু মানায় চলতে হবে। তো তোমাদের কিছু জিনিস আমি যেমন একটু দেখাতে যাচ্ছি। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু বলো, তোমাদের মধ্যে তো একটু পার্টিসিপেশন লাগবে। হ্যাঁ, কারণ এটা যেহেতু ওয়ান ওয়ে না হয়ে টু ওয়ে হলে ভালো, তোমাদেরটা আমি অসুবিধাটা বুঝতে পারবো। বা আমার যদি তোমাদের কাছ থেকে কিছু জানা থাকে যে তোমরা কতটুকু বুঝতে, এটা জানার জন্য একটু টু ওয়ে কমিউনিকেশনটা দরকার। এখানে একটা ইসিজি দেওয়া আছে, দেখো তোমরা, লেখা আছে যে একজন 25 ইয়ার্স ওল্ড জুনিয়র ডক্টর। হ্যাঁ, যেমন ধরো একজন ইন্টার্ন ডক্টর বা যেরকম আমাদের মধ্যে যারা জুনিয়র, বা যদি এরকম তাদের একটা ইয়াং বা যারা আছে তোমরা, তাদের ধরো একটা ইসিজি করা হয়েছে, এরকম একটা ইসিজি ফাইন্ডিংস পাওয়া গেল। এখন ইসিজি তে বলতো কি আছে একটু বলতে পারবা কেউ?
ইসিজি তে আমরা কি দেখি? ইসিজি তে আমরা এগুলো দেখি যে ইসিজি তে প্রথমে দেখি ইসিজিটা কার। ইসিজি তে উপরে লেখা থাকে ডান দিকে বা বাম দিকে ইসিজি লেখা থাকে যে অমুকের। ইসিজিটা অমুক মিস্টার মিস্টার এ বা মিস্টার বি এবং তার বয়সটা লেখা থাকে, হ্যাঁ। কারো কোনো কোনো ক্ষেত্রে আইডি নাম্বার লেখা থাকে, টাইম এবং সময় এগুলো লেখা থাকে। এরপর তো আমরা ইসিজিতে আমরা দেখবো যে এটা তার স্ট্যান্ডার্ডাইজেশনটা ঠিক আছে কিনা। যেমন বাম দিকে এটা এখানে নাই, বাম দিকে একটা ইয়ে থাকে যে টেন 10 মিলিমিটার একটা স্ট্যান্ডার্ডাইজেশনের একটা ইয়ে থাকবে যে এই এতটুকু 1 মিলিভোল্টে আমার 10 10 ছোট স্কোয়ার সমান একটা স্ট্যান্ডার্ডাইজেশন একটা ইয়ে থাকে, যদিও এখানে এটা দেখা যাচ্ছে না। এরপর আমরা দেখবো রেট দেখবো, রিদম দেখবো, কিছু ওয়েভ গুলো আছে সেগুলো আমরা দেখবো। তো শহীদ একটু বলতে পারবা যেখানে কি কি আছে ইসিজি তে? Sir, 2, 3. শোনা যাচ্ছে না। টু থ্রি AVF এ ST এলিভেশন আছে আমার। এসটি এলিভেশন, আচ্ছা আমরা ইসিজি তে আমরা কি কি দেখি যে আমরা কতগুলো ইয়ে দেখি না, পি ওয়েভ, হ্যাঁ, তারপর হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, তারপর হচ্ছে গিয়ে টি ওয়েভ, কতগুলা ইন্টারভেল দেখি, পিআর ইন্টারভেল, কিউটি ইন্টারভেল, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার কিছু দেখি যে কোনো এলিভেশন আছে কিনা, যে এসটি সেগমেন্টের কোনো এলিভেশন আছে কিনা। এসটি সেগমেন্ট এলিভেশন এটা আমি তখনই আমি সেটাকে আমরা সিগনিফিক্যান্ট বলবো যদি সেটা লিম লিডে 1 মিলিমিটার এবং চেস্ট লিডে মোর দেন 2 মিলিমিটারের বেশি হয়। এখানে কি তোমার মনে হয় লিম লিড যে 2-3 এভিএফ এ মোর দেন 1 মিলিমিটার কি এলিভেশন আছে? দেখো তো 1 মিলিমিটার, আমি আমার 1 মিলিমিটার বলতে গেলে ছোট এক ঘর, ছোট এক ঘরের বেশি কি হয়েছে যে দেখো তো 2-3 এভিএফ এ? না স্যার, 1 মিলিমিটারের মধ্যেই হবে, বেশি হবে না। উঠেনি, হ্যাঁ, তাহলে মোটামুটি হয় নাই। আচ্ছা ঠিক আছে, এই এই ইসিজি তে রেটটা কত? রেট আমরা কিভাবে বার করি? লার্জ স্কোয়ারকে 300 দিয়ে ভাগ করেছে। হুম হুম, 300 ডিভাইডেড বাই লার্জ স্কোয়ার। গুড। লার্জ যদি শর্ত থাকে যে যদি এটা রিদমটা যদি রেগুলার রিদম রেগুলার, হয়। গুড। আর যদি এরকম হয় যে ইউজুয়ালি তো লার্জ স্কোয়ারে তুমি তুমি নাও ফলাইতে পারো, সেক্ষেত্রে ছোট স্কোয়ার দিয়ে করা লাগে। সেক্ষেত্রে ছোট স্কোয়ার হলে আমরা দুইটা 1500। আড়ের, হ্যাঁ দুইটা আড়ের মধ্যে যতটা ছোট ঘর থাকবে সেটা সেটা দিয়ে আমরা 1500-কে ভাগ করলে আমরা রিদমটা পেয়ে যাব। এবং এটা এই ইসিজি তে এটা দেখে কি মনে হচ্ছে, এটা রেগুলার না ইরেগুলার? স্যার ইররেগুলার মনে হচ্ছে স্যার। ইরেগুলার মনে হচ্ছে, কেন মনে হচ্ছে দেখো তো? দেখো তো আর আর ইন্টারভেল এবং পিপি ইন্টারভেল এগুলো দেখো তো রেগুলার ইয়ে ঠিক আছে কিনা। এটা রেগুলারই বলা যাবে, এই কারণে তুমি যেটা বলছিলা সেটা হচ্ছে এখানে যে এই যে এখানে যে এখানে একটা রেগুলার ইন্টারভেল, তারপরে এখানে এটা ইউজুয়ালি সাইনাস এরিথমিয়া। সাইনাস এরিথমিয়া বলতে আমাদের ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে রিদম একটু কম আপনাদের রেট একটু কম বেশি হতে পারে। রেট যদি বেশি বেড়ে যায় তাহলে আর আর ইন্টারভেল কমে যাবে, যদি রেট যদি কমে যায়, যদি হার্ট রেট যদি কমে যায় আর আর ইন্টারভেলটা বেড়ে যাবে। ইন্সপিরেশন ইউজুয়ালি হার্ট রেট বাড়ে, এক্সপিরেশন ইউজুয়ালি হার্ট রেট কমে। এটা সাইনাস এরিথমিয়া। সাইনাস এরিথমিয়া
ইউজুয়ালি সাইনাস এরিথমিয়া হচ্ছে রেগুলার, সবারই এরকম আছে। সাইনাস এরিথমিয়া হচ্ছে নর্মাল, সাইনাস এরিথমিয়া কোনো অ্যাবনর্মালিটি কিছু নাই। হ্যাঁ, আচ্ছা এই ইসিজিটা হচ্ছে নর্মাল। আচ্ছা এই ইসিজিটা একটু দেখো তো, এই ইসিটা হচ্ছে পরীক্ষার ইসিজি, এই ইসিজিটা গত প্রফেও দেওয়া হয়েছে, ইসিজিটা একটু দেখো তো। Sir, atrial fibrillation. কেন বললা তুমি এট্রিয়াল ফিব্রিলেশন? Sir, irregular rhythm আর স্যার P wave absent. পি ওয়েভ অ্যাবসেন্ট, আচ্ছা গুড। শুধু এট্রিয়াল ফিব্রিলেশন বলে থেমে গেলেই হবে নাকি এতে আরো কিছু আছে? রেটটা কত, রেটটা কত, বেশি না কম? স্যার ট্যাকিকার্ডিয়া আছে স্যার। টেকিকার্ডিয়া আছে, গুড, মানে হার্ট রেটটা বেশি। যদি হার্ট রেট 100-র বেশি হয় সেটাকে বলবো আমরা ফাস্ট ভেন্ট্রিকুলার রেট, আর যদি 100-র নিচে থাকে সেটাকে আমরা বলবো স্লো ভেন্ট্রিকুলার স্যার রেট। হার্ট রেট 150 এর মতো স্যার। গুড গুড। তো সেক্ষেত্রে যেহেতু 100-র বেশি, এটাকে আমরা বলবো এট্রিয়াল ফিব্রিলেশন উইথ ফাস্ট ভেন্ট্রিকুলার রেট। যদি 100-র নিচে থাকতো সেক্ষেত্রে আমরা বলতাম এট্রিয়াল ফিব্রিলেশন উইথ কন্ট্রোলড ভেন্ট্রিকুলার রেট অথবা স্লো ভেন্ট্রিকুলার রেট। যদি আমরা ওষুধ দিয়ে কন্ট্রোল রাখতে পারি, আমাদের টার্গেট হচ্ছে সেটাই, 100-র নিচে আমাদের রাখার রেট। যদি এট্রিয়াল ফিব্রিলেশন হয়েও যায় সেক্ষেত্রে আমরা যদি 100-র নিচে রেট থাকে আমরা বলবো এট্রিয়াল ফিব্রিলেশন উইথ কন্ট্রোল ভেন্ট্রিকুলার রেট অথবা স্লো ভেন্ট্রিকুলার রেট। আর যদি 100-র উপরে থাকে আমরা বলবো এট্রিয়াল ফিব্রিলেশন উইথ ফাস্ট ভেন্ট্রিকুলার রেট। এখানে এট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে তোমাদের অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হয় পরীক্ষায়। কারণ এট্রিয়াল ফিব্রিলেশনের কজ গুলো কি কি হতে পারে বলতে পারবা? স্যার মাইট্রাল স্টেনোসিস। গুড, মানে ভালভুলার হার্ট ডিজিজ, গুড, মোস্টলি মাইট্রাল স্টেনোসিস, গুড। তারপর তারপর স্যার স্যার রিউমেটিক হার্ট ডিজিজ। মানে এইটা একই জিনিস, রিউমাটিক হার্ট ডিজিজের জন্যই তোমার মাইট্রাল স্টেনোসিস হয়। রিউমাটিক হার্ট ডিজিজের সিকুয়েলিতে মাইট্রাল স্টেনোসিস ফলোড বাই লেফট এট্রিয়াল ডাইলেটেশন, এর জন্য পরবর্তীতে এট্রিয়াল স্যার ফিব্রিলেশন ডেভেলপ করে। হ্যাঁ, তারপর স্যার থাইরোটক্সিকোসিস। গুড গুড, হ্যাঁ তারপর Ischemic heart disease. গুড গুড, তারপর Low atrial fibrillation. লোন, এটা সবার পরে। লোন এট্রিয়াল ফিব্রিলেশন মানে এটা ইডিওপ্যাথিক, লোন এট্রিয়াল ফিব্রিলেশন সবার পরে বলবো। হ্যাঁ আচ্ছা, এর আগে কি কি আছে আরো? স্যার হাইপারটেনশন। গুড, হ্যাঁ গুড, কে বললা? স্যার আমি স্যার আসিফুর রহমান। আচ্ছা খুব, হ্যাঁ থ্যাংক ইউ। তারপর কমন কজ, একদম কমন কজ বলো। আচ্ছা একজন রোগীর নিউমোনিয়া, ওল্ড এজ নিউমোনিয়া, নিউমোনিয়াতে হতে পারে এট্রিয়াল ফিব্রিলেশন? জি স্যার হতে পারে, সিওপিডি তো হতে পারে। সিওপিডি ডাইরেক্টলি না, বেসিক্যালি মানে নিউমোনিয়া চেস্ট ইনফেকশন, চেস্ট ইনফেকশনে তোমার এটা হইতে পারে। এটা নিয়ে একটা গল্প আছে, তা তোমাদের একটা গল্পটা আমি বলবো, প্রতি ব্যাচেই বলি, এটা একটু পরে বলতেছি। আচ্ছা আর আর কি বলতে পারবা? স্যার হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম বলছো তোমরা, থাইরয়েডক্সিস একবার বলছো, হ্যাঁ আর তারপরে ইনফিরিয়র এমআই। এমআই, এমআই তোমরা বলছো একবার, ইসকেমিক হার্ট ডিজিজ তোমরা বলছো। আচ্ছা অ্যালকোহলিজম আছে, তারপর হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি আছে, হ্যাঁ তারপর হচ্ছে তোমরা তো বলছো লোন এট্রিয়াল ফিব্রিলেশন, এগুলো বলছো তুমি, মেইন হচ্ছে এইগুলাই। আচ্ছা এখন তুমি আমাকে বলো এট্রিয়াল ফিব্রিলেশন গুলা বেসিক্যালি আমরা তিনটা ভাগে ভাগ করি। হ্যাঁ, তিন ধরনের এট্রিয়াল ফিব্রিলেশন। হ্যাঁ, তো তিন ধরনের বেসিক্যালি হচ্ছে তিন ধরনের এট্রিয়াল ফিব্রিলেশন কোন বলতে পারবা নামগুলা কি কি? এগুলো পরীক্ষার প্রশ্ন। কি কি আছে বলো তিনটা? একটা হচ্ছে প্যারোক্সিজমাল,
তারপর Persistent or permanent? পারসিস্টেন্ট এন্ড পার্মানেন্ট। গুড। আচ্ছা গুড। আচ্ছা কে বলছিল? আদনান বলছিলা? স্যার পারসিস্টেন্ট জি স্যার। আর প্যারোক্সিসমাল, পার্মানেন্ট। পারসিস্টেন্ট, পার্মানেন্ট। গুড গুড। প্যারোক্সিসমাল কাকে বলে বলো তো? যেই মাঝে ফ্লেয়ার আপ হয় স্যার, আর হ্যাঁ, অন্য যেই সময় নরমাল রিদম। যেই এটিএল ফিব্রিলেশনটা সেলফ রিজলভিং, যেটা হচ্ছে সেলফ, যে সে হচ্ছে এটিএল ফিব্রিলেশন হয়েছে এবং উইদিন 7 ডেজ, আবার বলতেছি উইদিন 7 ডেজ সে নিজে নিজেই আবার কি নরমাল সাইনাসে চলে আসবে, এটা হচ্ছে প্যারোক্সিসমাল। আচ্ছা, আরেকটা হচ্ছে পার্মানেন্ট। পার্মানেন্টটা কি হচ্ছে? তুমি তাকে ট্রিটমেন্ট না দেওয়া পর্যন্ত সে সাইনাসে আসবে না। তার মানে এটা হচ্ছে, এটা মোর দেন 7 ডেজ এটা পারসিস্ট করবে। সো দিস ইজ পারসিস্টেন্ট। আরেকটা হচ্ছে পার্মানেন্ট। তুমি তাকে যতই চিকিৎসা দাও না কেন, তার তুমি তাকে যতই চিকিৎসা দাও না কেন, সে তার কখনো সে সাইনাসে আসবে না। এটা পার্মানেন্ট স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায় এট্রিয়াতে, তখন এরকম হয়। তো একটা হচ্ছে প্যারোক্সিসমাল, একটা হচ্ছে পারসিস্টেন্ট, আর একটা হচ্ছে পার্মানেন্ট। অকেশনালি অ্যাটাক হবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? একটা হচ্ছে প্যারোক্সিসমাল, একটা হচ্ছে পারসিস্টেন্ট, আর একটা হচ্ছে পার্মানেন্ট। প্যারোক্সিসমালটা কি বলছিলাম? এটা সেলফ রিজলভিং, এটা হচ্ছে 7 দিনের মধ্যে এটা ভালো হয়ে যাবে। পারসিস্টেন্টটা হচ্ছে তুমি চিকিৎসা না দেওয়া পর্যন্ত সে সাইনাসে আসবে না, সে 7 দিনের পরেও সে পারসিস্ট করবে। আর পার্মানেন্টটা হচ্ছে তুমি যতই চিকিৎসা দাও না কেন, তাকে তুমি চিকিৎসা দিলেও সেটা পার্মানেন্ট থাকবে, পার্মানেন্ট এরিথ্রিয়াল ফিব্রিলেশন থাকবে, সে সাইনাসে আসবে না। এটা ইউজুয়ালি হয় যদি যদি তার অ্যানাটমিক্যাল বা স্ট্রাকচারাল যদি কোনো সমস্যা হয়ে যায়, এট্রিয়াম ডাইলেটেশন, যেটা হচ্ছে রিউমাটিক হার্ট ডিজিজে এট্রিয়াল ডাইলেটেশন হয়ে গেলে, সে যেহেতু এট্রিয়াম ডাইলেটেশন হয়ে গেছে পার্মানেন্টলি, এই জন্য ভিতরে একটা রিএনটি সার্কিট তৈরি হয় এবং একটা বিভিন্ন পয়েন্ট থেকে ফোকাস তৈরি হয়, অটোমেটিসিটি তৈরি হয়। এই জন্য এসএ নোড থেকে না হয় বিভিন্ন ফোকাস থেকে বিভিন্ন ফিব্রিলিটির ওয়েব তৈরি হয়। তো এই জন্য এটি এট্রিয়াল ফিব্রিলেশনটা এটাকে কনভার্ট করা যায় না সাইনাসে। আচ্ছা, এখন ট্রিটমেন্টটা বলো তো, প্যারোক্সিসমালের ট্রিটমেন্ট কি, পার্মানেন্টের পারসিস্টেন্টের ট্রিটমেন্ট কি, পার্মানেন্টের ট্রিটমেন্টটা কি? প্যারোক্সিসমাল অ্যাসিম্পটোমেটিক হলে ট্রিটমেন্টের দরকার নাই, আর গুড। সিম্পটোমেটিক হলে স্যার রেট কন্ট্রোল করব বিটা ব্লকার বা স্যার ওই যে ভেরাপামিল দিয়ে। আর আচ্ছা বলো। আর স্যার হচ্ছে ওই রিদম কন্ট্রোলের জন্য এমিউডেরন ইউজ করব। আচ্ছা, এখন আমরা স্যার ডিসি কার্ডিওভার্সন লাগে স্যার। সব ক্ষেত্রেই তুমি ডিসি কার্ডিওভার্সন করবা? তুমি কি সব ক্ষেত্রেই ডিসি কার্ডিওভার্সন করবা? না স্যার। আচ্ছা, এখানে মেইনলি আমরা কয়েকটা হেডিং এ আলোচনা করতে পারি, যেমন হচ্ছে রিদম কন্ট্রোল। হ্যাঁ, একটা হচ্ছে রিদম কন্ট্রোল, তারপর রেট কন্ট্রোল, তারপর হচ্ছে প্রিভেনশন অফ কমপ্লিকেশন। হ্যাঁ, আর তার হচ্ছে আরেকটা হচ্ছে আন্ডারলাইন কজ, ট্রিটমেন্ট অফ আন্ডারলাইন কজ। তো দেখো যে আমরা প্রথমে যদি যেগুলো প্যারোক্সিসমাল যেগুলো থাকে, ইউজুয়ালি যদি সেলফ রিজলভিং, যেটা ইউজুয়ালি ট্রিটমেন্ট লাগে না। যদি ওই যে বললো একটু আগে, যদি সে সিমটোমেটিক থাকে বা বারবার ধরো তার প্যারোক্সিসমাল এরকম এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিতে পারি। অথবা তোমার কাছে এট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে তোমার সে ভর্তি হয়েছে, তোমার কাছে পালপিটেশন নিয়ে আসছে, বা সিমটোমেটিক ক্ষেত্রে যেটা বললাম, সেই ক্ষেত্রে আমরা কিছু ওষুধ এড করি। যেমন হচ্ছে আমরা সাইনাসে আনার জন্য ক্লাস 1C অ্যান্টিরিথমিক ড্রাগগুলো আছে না, ফ্লিকেনাইড, প্রোপাফেনন, এগুলো ইউজ করা যায়। তবে খেয়াল রাখতে হবে যদি এটা ইসকেমিক কজ হয়ে থাকে, ফ্লিকেনাইড, প্রোপাফেনন এগুলো ইউজ করা যাবে না। তো এমিউডেরন, সে সুন্দর কথা বলছে, আমরা এমিউডেরন ইউজ করতে পারি। আইভি এমিউডেরন দেওয়া যেতে পারে, 150 মিলিগ্রাম আমরা ইউজুয়ালি দেই, আমরা ওভার 10 মিনিটসে দেই। পরবর্তীতে আমরা মেইনটেনেন্স ডোজ 900 মিলিগ্রাম 24 ঘন্টা রেখে দেই। হ্যাঁ, অথবা এটা যদি সাইনাস হয়ে গেলে ভালো, এছাড়াও আমরা আরো কিছু ওষুধ এড করি, যেমন বিটা ব্লকার। তুমি তো সাইনাসে নিয়ে আসলা, নিয়ে আসার পরেই তো শেষ না, সেটা তো আবার আসতে পারে, রিকারেন্ট একটা এপিসোড নিয়ে আসতে পারে। এই জন্য আমরা বিটা ব্লকার দিয়ে রাখি প্রোফাইলেকটিক এই কারণে। আর ধরো এই পেশেন্টেরই তুমি ট্রিটমেন্ট দিলা, কিন্তু এটা তুমি ড্রাগস দিলা, অ্যামিডেরন দিলা,
বা আদার যে ড্রাগস গুলো আছে তুমি দিলা, কিন্তু পেশেন্ট সাইনাসে কনভার্ট হইলো না, সেই ক্ষেত্রে তুমি শাখাও যেটা বললা, তখন আমরা ডিসি কার্ডিও ভার্সনে যেতে পারি। তো ডিসি কার্ডিও ভার্সনের করার কতগুলা ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে। তুমি যখন ডিসি কার্ডিও ভার্সন করবা, খেয়াল রাখতে হবে যে এই রোগী কিন্তু আনকনসিয়াস না, এই রোগী তোমার আমার মতোই কনসিয়াস ওরিয়েন্টেড। একটা রোগীকে যদি বা তুমি কোনো মানুষকে যখন তুমি ইলেকট্রিক শক দাও, সে নিশ্চয়ই এটা ভালোভাবে নেবে না। এই জন্য তাকে তুমি প্রথমে সিডেট করতে হবে। সিডেট তুমি প্যাথিডিন বা মরফিন বা যে কোনো ডায়াজিপাম দিয়ে তুমি তাকে একটু সিডেট করলা। করার পরে ডিসি কার্ডিভার্সনের জন্য তোমার হচ্ছে, তোমরা যদি ডিফিব্রিলেটর মেশিন দেখছো কিনা আমি জানি না, এটা দুইটা মোড থাকে। হ্যাঁ, সিনক্রোনাইজ মোডে নিয়ে ইউজুয়ালি আমরা 50 জুলে কনভার্ট করি। তো 50 জুল লাগে বা কম জুলে করি এই কারণে, এট্রিয়াম এটা এট্রিয়াল অরিজিন, তো এট্রিয়ালে মাসল মাস কম, তো এই জন্য আমরা 50 জুল লাগে। আর যদি ভেন্ট্রিকুলার অরিজিন হয় সেক্ষেত্রে আমাদের 360 জুলে থেকে শুরু করা ভালো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার রিদম কন্ট্রোল। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এট্রিয়াল ফিব্রিলেশনের ডিউরেশনটা ধরো তুমি জানো না, এট্রিয়াল ফিব্রিলেশনের ডিউরেশনটা তুমি জানো না, যে তোমার কাছে যদি 48 ঘন্টা তুমি জানো যে এই রোগীর মানে গত 48 ঘন্টার মধ্যে এট্রিয়াল ফিব্রিলেশন হয়েছে, তোমার কাছে আসছে। অথবা তুমি যদি মনে করো তুমি জানো তুমি 48 ঘন্টার মধ্যে যদি আসে, তাহলে তোমার আহ, সরাসরি কার্ডিওভার্সন বা তুমি কেমিক্যাল কার্ডিওভার্সন বলো বা টিসি কার্ডিওভার্সন বলো, তুমি সাইনাস রিদমে নিয়ে আসতে পারবা। কিন্তু যদি দেখা যায় এই রোগী মোর দেন 48 আওয়ার্স ধরে তার এট্রিয়াল ফিব্রিলেশন আছে, তো সেই ক্ষেত্রে তুমি সাথে সাথে কার্ডিওভার্সন করতে পারবা না। কেন করতে পারবা না একটু বলতে পারবা? ফাহিম, শোনা যাচ্ছে? জি স্যার। ফাহিম বলো তো, এই রোগী এই এই ধরনের একটা রোগী ধরো তার এট্রিয়াল ফিব্রিলেশন মোর দেন 48 আওয়ার্স তার আছে, অথবা তুমি তার জানো না, ডিউরেশনটা জানো না তার এট্রিয়াল ফিব্রিলেশনের, সেক্ষেত্রে তুমি কি তার সরাসরি সাইনাসে আনতে পারবা বা রিদম কন্ট্রোল করে ফেলবা ওষুধ দিয়ে হোক, বা বা তুমি ডিসি কার্ডিওভার্সনই বলো, তাকে সাইনাসে নিয়ে আসবা? স্যার ডিউরেশনটা স্যার জানতে হবে আগে। হ্যাঁ, এই তো বললাম না 48 আওয়ার্স একটা ডিউরেশন। জি যদি 48 ঘন্টার কম হয় তুমি সরাসরি তুমি তো কার্ডিওভার্সন করে ফেললা, মানে সাইনাসে নিয়ে আসলা। যদি 48 আওয়ার্স এর বেশি হয় সেক্ষেত্রে তুমি কি করবা? স্যার, এটা স্যার বলতে পারতেছি না। কে বলতে পারবা? বলতে পারলে গিফট আছে, যদি পরবর্তীতে দেখা হয় কোনোদিন। বলতে পারবা? কেউ কি বলতে পারবা? আচ্ছা, এট্রিয়াল ফিব্রিলেশনে কি হয়? এট্রিয়ামটা কি হয়? এই তো এট্রিয়াম তো নরমালি কি সাইনাসে কি কন্ট্রাকশনে যাচ্ছিল, কিন্তু এট্রিয়াল ফিব্রিলেশনে কি হয়? কাঁপতেছে। তো এট্রিয়ামের ভিতর এই যে কাঁপতেছে, এখানে কি ব্লাড গুলা কি স্টেসিস হচ্ছে না? স্টেসিসের পরে কি হচ্ছে? এখানে থ্রম্বাস ফরমেশন হচ্ছে। এই থ্রম্বাস যদি ফরমেশন হতে 48 আওয়ার্স লাগে ইউজুয়ালি। ইউজুয়ালি এই জন্য বলা হচ্ছে যদি 48 আওয়ার্স এর আগে হয় সেক্ষেত্রে তুমি সরাসরি কার্ডিওভার্সন করে ফেলো, ধরে কাঁপতেছে, ভিতরে থ্রম্বাস নাই, কন্ট্রাকশনে চলে গেলে কোনো অসুবিধা নাই। কিন্তু ধরো ভিতরে কোনো কারণে ভিতরে কোনো থ্রম্বাস আছে, যেই তুমি তাকে সাইনাসে নিয়ে আসলে, এই তো কন্ট্রাকশনে চলে গেল, ভিতরের থ্রম্বাসটা কোথায় যাবে? এম্বোলিজম হয়ে যাবে। ভিতরে কোথায় যাবে? এই যে লেফট এট্রিয়াম থেকে বা রাইট এট্রিয়াম থেকে কোথায় যাবে? লেফট এট্রিয়াম থেকে যাবে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে সিস্টেমিক সার্কুলেশন, ইউজুয়ালি কোথায় যাবে? ব্রেইনে যাবে। ব্রেইনে গেলে কি হবে? এম্বলিক স্ট্রোক হবে। এই জন্য যদি 48 আওয়ার্স এর বেশি হয় বা তুমি যদি ডিউরেশন না জানো, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে তাকে আগে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে তাকে আমরা আগে 4 সপ্তাহ রেখে দিব। 4 সপ্তাহ তাকে অ্যান্টিকোয়াগুলেন্ট রাখার পরে একটা ইকো করে ইউজুয়ালি দেখি ভিতরে কোনো থ্রম্বাস আছে কিনা, দেখে তখন আমরা তাকে আমরা সাইনাসে নিয়ে আসি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি কোনো কনফিউশন হয় বা যদি কোনো আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে একটু জানাইও, হ্যাঁ? কারণ অনলাইনে ক্লাস নেওয়া, তো অনলাইনে ক্লাস নিয়ে আমরা অভ্যস্ত না। হ্যাঁ, এটা অনেক সময় তোমাদের সাথে মানে তোমরা আসলে বুঝতেছো কিনা আমরা আসলে বুঝতে পারি না। হ্যাঁ, আচ্ছা, এখন একটা হচ্ছে রিদম কন্ট্রোল তুমি করলা, এরপর হচ্ছে আমরা একটা বলছিলাম হেডলাইন রেট কন্ট্রোল। কিছু কিছু ওই যে তোমাকে বললাম যে তোমার প্যারোক্সিসমাল এবং পারসিস্টেন্ট এইসব ক্ষেত্রে তুমি কি রিদম কন্ট্রোল করলা। তো ওই যে আমি তোমাকে বলছিলাম যে পার্মানেন্ট একটা আছে না কথা, যে পার্মানেন্ট এট্রিয়াল ফিব্রিলেশন, একসাথে তুমি ওষুধ দিয়ে তুমি কি রিদম তো সাইনাসে নিয়ে আসতে পারলা না।
এর জন্য কি অপশনটা কি, তুমি তাকে রেট লিমিট করবা, তুমি তাকে রেটটা 100 এর নিচে নিয়ে আসবা। এটা হলো রিদম কন্ট্রোল, এটা হচ্ছে রেট কন্ট্রোল। রেট কন্ট্রোল আমরা কি কি দিয়ে করতে পারি, ওই যে বলছিল বিটা ব্লকার, ডিগক্সিন, যেগুলো রেট লিমিটিং আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। ইউজুয়ালি আমরা ডিগক্সিন ইউজ করি, অনেক সময় ডিগক্সিনের সাথে বিটা ব্লকার ইউজ করতে পারি, অথবা আমরা বিটা ব্লকার ইউজ করতে পারি। তো বিটা ব্লকার ইজ দ্য ড্রাগ অফ চয়েস, কারণ বিটা ব্লকারের রেট লিমিট ছাড়া আরো অনেকগুলা কাজ আছে, অ্যান্টি ইসকেমিক কিছু রোলও আছে, এই জন্য বিটা ব্লকার ইজ দ্য ড্রাগ অফ চয়েস। তবে কিছু ক্ষেত্রে যদি ভালভুলার কেস হয় আমরা ডিগক্সিনটা বেশি প্রিফার করি। হ্যাঁ, আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তোমার এই রেট লিমিট করা যাচ্ছে না, বা তোমার দেখা যাচ্ছে কোনো এরিথমিয়া হচ্ছে, আদার এরিথমিয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি আমরা কি করি, ওই যে আমরা ইলেক্ট আমরা এই তোমার ইপি স্টাডি করে যেসব জায়গায় ফোকাস আছে এগুলো এমন অ্যাবলেশন করে দিতে বলি। হ্যাঁ, ইপি স্টাডি ইন অ্যাবলেশন, যেসব জায়গায় তোমরা যেসব জায়গায় অ্যাবনরমাল অটোমেটিসিটি আছে সেই সব জায়গায় তোমরা অ্যাবলেশন থেরাপি দেওয়া যায়। দিয়ে অনেক সময় আমরা ওই যে পেসমেকারও দিয়ে দেয় ভেন্ট্রিকলে, যেন হচ্ছিল গিয়ে অ্যাবলেশন এবং পেসিং, এই অপশনও তোমার দেওয়া যায়। তোমার হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার রিদম কন্ট্রোল, রেট কন্ট্রোল, আরেকটা হচ্ছে প্রিভেনশন অফ কমপ্লিকেশন। তো প্রিভেনশন অফ কমপ্লিকেশনের মধ্যে কি আছে, তোমার যেহেতু এটা কমপ্লিকেশনের মধ্যে থ্রম্বো এম্বোলিজম হয়, এম্বোলিক ম্যানিফেস্টেশন হয়, স্ট্রোক হয় বা আদার কিছু হয়, এর জন্য আমরা যদি এসব পেশেন্টের যেগুলো এফটি ফিব্রিলেশন হচ্ছে বা প্যারোক্সিসমালি বলো বা পার্মানেন্ট বলো, সেক্ষেত্রে আমরা অ্যান্টিকোগুলেন্ট ইউজ করা যায়। অ্যান্টিকোগুলেন্ট হিসেবে ইউজ করা যায় ওয়ারফিন আছে, ওয়ারফেরিন, তারপর হচ্ছে লাগে তোমার ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর বা ফ্যাক্টর 10A ইনহিবিটর যেমন রিভারক্সাবেন, এগুলো আমরা ইউজ করতে পারি। তো যেগুলো যাদের ভালভুলার হার্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রে ওয়ারফেরিন ইউজ করা রিকমেন্ডেড। এখন এইগুলার উপরে আমরা প্রিভেনশন অফ কমপ্লিকেশনে তো আমরা অ্যান্টিকোগুলেন্ট এগুলো ইউজ করব কিনা এর জন্য একটা আমরা স্কোরিং সিস্টেম আছে। হ্যাঁ, এটা হচ্ছে চেটসবার্গ স্কোর। তোমরা নাম শুনছো তো অবশ্যই, নিশ্চয়ই স্কোরিংটার নাম শুনছো ইয়া? না স্যার, শুনি নাই স্যার। ডেভিডসনে দেখিও লেখা আছে চেটসবার্গ স্কোর, CH এ এর আবার দেখো নিচে 2 লেখা, CHADS, চেটস ভাস, VASC, ভাস স্কোর। এটা স্কোরিং সিস্টেম, এটা 9 পয়েন্ট। এর মধ্যে যদি মেইলের ক্ষেত্রে 1 হয়, মোর দেন 1, অথবা ফিমেলের ক্ষেত্রে 2 হয়, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টিকোগুলেন্ট ইউজ করা লাগবে। হ্যাঁ, চেটবাস স্কোরের মধ্যে C4 কনজেস্টিভ হার্ট ফেলিওর, প্রত্যেকটার জন্য নাম স্কোর 1 হয় আর কি। C4 কনজেস্টিভ হার্ট ফেলিওর, H4 হাইপারটেনশন, হ্যাঁ, A দিয়ে A is more than 74, and D for diabetes, হ্যাঁ, S for stroke, V for vascular এগুলা ইভেন্ট যদি থাকে। এ দিয়ে যে এইজ হচ্ছে 64 to 75, আর C4 হচ্ছিল গিয়ে সেক্স ক্যাটাগরি। হ্যাঁ, এরকম হচ্ছে তোমাদের একটা স্কোরিংটা দেখে নিও। এগুলো সবাইকে ধরে না পরীক্ষায়, ইউজুয়ালি যারা ভালো পারে তাদের এগুলো ধরলে অনেক সময় তোমরা যদি আনসার করতে পারো অনার্স মার্ক পায় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার স্কোরিং সিস্টেম। আরেকটা স্কোরিং সিস্টেম আছে ব্রিডিং এর জন্য, হেজ ব্লেড স্কোর। আচ্ছা, ওইগুলো তোমাদের দরকার নাই, মেইনলি হচ্ছে তোমাদের ম্যানেজমেন্টের জন্য এইটা। আচ্ছা, এই ইসিজিটা কি বলতে পারবা? supraventricular tachycardia, গুড। কেন বলা হয় সুপ্রাভেন্টিভ টেকিকার্ডিয়া? স্যার রেগুলার রিদম আর স্যার পি ওয়েভ অ্যাবসেন্ট। আবার বলো কি বলছো? স্যার রেগুলার রিদম আছে, স্যার রেগুলার রিদম আছে স্যার, পি ওয়েভ অ্যাবসেন্ট আছে, আর স্যার কিউআরএস কমপ্লেক্সটা ন্যারো আছে। আচ্ছা, প্রথমে বলছিলা যে রেগুলারলি না, এটা হচ্ছে তুমি পরে আবার ঠিক করছো রেগুলার রিদম। রেগুলার রিদম। গুড। তাহলে এখানে কতগুলো জিনিস আমার দেখা লাগে। একটা হচ্ছে রিদম হচ্ছে রেগুলার, এবং রেট থাকবে ইউজুয়ালি 150-র উপরে, ইউজুয়ালি 150-র উপরে হার্ট রেট থাকবে। রেগুলার রিদম থাকবে, কিউআরএসটা থাকবে ন্যারো, এবং এই সব পেশেন্টের এসবিটির পি অ্যাবসেন্ট থাকবে। তো এই এসবিটির সাথে এই ইসিজি এর মিল আসছে না? ভালো করে খেয়াল করো তো।
এটা হচ্ছে এসবিটি, আর একটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। দুইটার মধ্যে একটু মিল আছে না? আদনান, জি স্যার। মিল আছে, কিন্তু দুইটার মধ্যে ইয়েটা অমিলটা কোন জায়গায়? রিদমের মধ্যে স্যার। গুড। এটারও পি নাই, এটারও পি নাই। এটারও যদিও ন্যারো কমপ্লেক্স, এটাও ন্যারো কমপ্লেক্স, এটা বেশি ন্যারো, ঠিক আছে। এটারও হার্ট রেট বেশি, এটারও হার্ট রেট বেশি। তবে এটা হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার, আর এটা হচ্ছে রেগুলার। এটা হচ্ছে পার্থক্য। তোমাদের পরীক্ষার সময় দেখি সবাই না, কেউ কেউ এসবিটি এবং এএফ এর মধ্যে একটু গন্ডগোল করে ফেলে। এসবিটি কে বলো এএফ, এএফ কে বলো এসবিটি। এসবিটি তো চিনতে আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা তোমাদের হবে না। কারো কোনো প্রশ্ন আছে এসবিটির এই ব্যাপারটা নিয়ে? আচ্ছা, এসবিটির ট্রিটমেন্টটাকে বলতে পারবা? এসবিটি ট্রিটমেন্টকে বলতে পারবা? স্যার রিদম রেট কন্ট্রোল করব স্যার। হ্যাঁ, রেট করবা, ঠিক আছে। তোমার একদিক দিয়ে ঠিক আছে, বুদ্ধিমান আনসার দিছো, কিন্তু একটু বলো তো, একটু ট্রিটমেন্ট তো আলাদা একটা ইয়ে আছে তাই না, একটা আলাদা একটা প্রোটোকল আছে, একটা ইয়ে আছে। হ্যাঁ, কে একজন বলো। আচ্ছা, এখানে তোমরা সবাই বলতেছো, এদিক থেকে নিচ থেকে আর কেউ বলতেছে না। আহ, আচ্ছা, আচ্ছা, ফারিহা, ফারিহা তাবাসসুম, তুমি আসো? ফারিহা, ফারিহা তুমি আসো? জি স্যার। আচ্ছা ফারিহা, একটু বলো তো ট্রিটমেন্টটা কি হইতে পারে? স্যার बीटा ब्लॉकर और कैल्शियम चैनल ब्लॉकर और एनी আচ্ছা ঠিক रेट আছে, कंट्रोलर জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, বুদ্ধি 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 করে আনসার দিছো, কিন্তু আলাদা একটা প্রোটোকল আছে। কে বলতে পারে, একটু ভলান্টিয়ারলি বলো। কে আছো এখানে, কে আছো? যে আমি সবাইকে দেখতে পাচ্ছি না এখানে। স্যার ইন্ট্রাভেনাস এডিনোসিন দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু প্রথমেই তুমি ইন্ট্রাভেনাস এডিনোসিনে চলে যাবা? ধরো তোমার স্যার বাসায় কারো, ক্যারোটিড সাইনাস মাসাজ করব। হ্যাঁ হ্যাঁ, ক্যারোটিড সাইনাস মাসাজ আর ভালসালভা আচ্ছা ম্যানোভার যেটা। গুড গুড, আমি এটাই শুনতে চাচ্ছিলাম। একটা ভালসালভা ম্যানুভার অথবা ক্যারোটিড সাইনাস মেসেজ করব। ঠিক আছে, গুড। ভালসালভা ম্যানুভারটা তো জানো না কিভাবে করতে হয়? ভালসালভা ম্যানুভারটা বলতে পারবা? একটু বললে ভালো হবে স্যার। আচ্ছা, ভালসালভা ম্যানুভারটা হচ্ছে এইটাই যে তুমি নাক এবং মুখ বন্ধ করে জোরে শ্বাস ছাড়বা। হ্যাঁ, এতে কি হয়, ক্যারোটিড সাইনাসে প্রেসার পড়ে, এই জন্য তোমার একটা একটা ভেগাল একটা স্টিমুলেশন হয়, এই জন্য হার্ট রেটটা তোমার কমে আসে। মেইনলি হচ্ছে ভেগাল স্টিমুলেশন, যদি এভি নোডে একটা, এভি নোডের একটু ভেগাল, যেহেতু একটা ভেগাল একটা ইয়ে হয়, তো এভি নোডে ভেগালের সাপ্লাইতে কি হচ্ছে, এটাকে ব্লক ইয়ে করে হার্ট রেটটা কমায়, এই জন্য এই ভ্যালসালভা ম্যানুভারটা। ক্যারোটিড সাইনাসটা কি হচ্ছে, আমরা ক্যারোটিড সাইনাসে ইয়েটা করব কিভাবে, মেসেজ করব কিভাবে? দুই 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 দিকে হাত দিয়ে মেসেজ করব নাকি একদিকে? ক্যারোটিড যে কোনো যে কোনো একদিকে। যে কোনো একদিকে, কিন্তু এর আগে আমরা দেখে নিতে হবে আমরা ক্যারোটিড ব্রুই আছে কিনা। যদি ব্রুই থাকে তুমি কি মেসেজ করবা? ব্রুই থাকলে কি মেসেজ করবা? করবা না, কারণ হচ্ছে বই থাকলে মানে কি ওখানে, ওখানে মেসেজ করবো না স্যার। হ্যাঁ, কারণ ওখানে কোনো কিছু, যদি তোমাদের এখন কোনো থ্রম্বাস থেকে থাকে, ওইটা ডিসলজ হয়ে উপরে চলে যাবে, ওখানে একটা স্ট্রোক হয়ে যাবে। ঠিক আছে, এরপরে তোমার আইভি এডিনোসিন। আইভি এডিনোসিন দেওয়ার এটা কি, নিয়মটা কি, আমরা প্রথমে এডিনোসিন দেওয়ার সময় আগে আমরা ফ্লাশ রেডি রাখবো। এডিনোসিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা এটা খুব খুব শর্ট অ্যাক্টিং, হ্যাঁ, হাফ লাইফ খুবই কম। এই জন্য ইউজুয়ালি প্রথমে আমরা 6 মিলিগ্রাম দেই আইভি, দেওয়ার সাথে আমরা 10 ml অথবা 20 ml এর একটা সিরিঞ্জে আমরা নর্মাল স্যালাইন অথবা ডিস্টিল ওয়াটার নিব, নিয়ে
টু ওয়ে ক্যানুলার একটা টু ওয়ে ক্যানুলা নিব। এটা নিয়ে একজন পুশ করবে এবং সিস্টার আরেক 20 ml নরমাল স্যালাইন নিয়ে রেডি থাকবে। তুমি আইভি এডিনোসিন পুশ করার সাথে সাথে সে 20 ml নরমাল স্যালাইন অথবা ডিস্টিল ওয়াটার এটা ফ্লাশ করবে। ফ্লাশ করলে এটা হবে তোমাদের আইভি এডিনোসিন যে ড্রাগটা ভেনে ইয়েতে গেছিল তোমার রেডিয়াল ভেইনে তুমি যেটা দিলা, এটা সাথে সাথে ফ্লাশ ওই যে 20 ml ফ্লাশের জন্য ওইটা সরাসরি হার্টে নিয়ে যাবে। হার্টে নিয়ে গেলে তখন সেটা এডিনোসিন হার্টে কাজ করবে। আর না হলে তুমি যদি ফ্লাশ না দাও, ওই এডিনোসিন তোমার হার্টে পৌঁছানোর আগে সেটা মেটাবলাইজ হয়ে যাবে। এই জন্য সাথে তোমার দিতে হবে। তো 6 মিলিগ্রাম আইভি এডিনোসিন দিলে কাজ না করে আমরা 12 মিলিগ্রাম দিয়ে দেখি। যদি এরপরও কাজ না হয় আমরা আমি আইভি অ্যামিডোরন দিব। আইভি অ্যামিডোরন দেওয়ার পরেও যদি কাজ না করে তখন আমরা ওই যে বলছিলাম এট্রিয়াল ফিব্রিলেশনের মতো এটাকে আমরা ডিসি কার্ডিওভার্সন করব সিনক্রোনাইজ ইয়েতে, হ্যাঁ। আর এট্রিয়াল ফিব্রিলেশন নন সিনক্রোনাইজ। 50 যেহেতু এটি সুপ্রাভেন্ট্রিকুলার অরিজিন, আমরা 50 জুল দিয়ে শুরু করব। ঠিক আছে, এটা কি বলতো? এত ফোন কে করতেছে একটু। হ্যালো, আসসালাম। হ্যাঁ হ্যাঁ আসবো। আমি বুঝি না, আমি কথা বুঝছি না ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আসবো আসবো। আচ্ছা জি না হ্যাঁ, ইসিজিটা কি বলতে হবে বলো তো? এইসিটা কি? এই সিরাজাম মুনিরা শোনা যাচ্ছে? মুনিরা, জি স্যার। মুনিরা বলো তো এটা এটা কি ইসিজি? দেখো এটা হচ্ছে রেটটা হচ্ছে বেশি তাই না? জি স্যার। আচ্ছা, তারপর কি এটা কি রেগুলার না ইরেগুলার? স্যার রেগুলার মনে হচ্ছে। আচ্ছা রেগুলার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা পি আছে না নাই? পি আছে না নাই? স্যার পি পি আছে মনে হচ্ছে। কোথায় পি? এটা পি? এটা পি না, এটা টি। বুঝতেছি না আসলে। হ্যাঁ এটা পি না, এটা হচ্ছে টি। হ্যাঁ টি। জি স্যার। আচ্ছা ঠিক আছে। রেট বেশি। আর কিউআরএস গুলা কি ন্যারো না ওয়াইড? স্যার ন্যারো। ন্যারো, তাহলে এটা কি হইতে পারে? একটু আগে পড়াইলাম না, এটা কি হয়ে যায়? তখন কি নিয়ে আলোচনা করলাম? জি স্যার সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তাহলে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আর এট্রিয়াল ফিব্রিলেশনের মধ্যে পার্থক্যটা কি? এই যে দেখো এটা 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 আর এইটার মধ্যে পার্থক্যটা কি? একটা রেট হচ্ছে, এটা রেট হচ্ছে, বলো। জি স্যার। স্যার মানে রেগুলার ইরেগুলারটা রিদম। হ্যাঁ আর হচ্ছে স্যার এখানে হচ্ছে রেগুলার আছে যেহেতু এটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে ওটা ইরেগুলার থাকে। আচ্ছা, তাহলে হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশনে পি আছে না নাই? পি স্যার থাক, ওখানে পি নাই। পি নাই এট্রিয়াল পি ফিব্রিলেশনে নাই। পি নাই, অথবা জি অনেক সময় স্যার। ফিব্রিলেটরি ওয়েভ থাকতে পারে। আচ্ছা পি নাই। জি আচ্ছা জি তারপরে স্যার। এসবিটি তে পি আছে না নাই? স্যার নাই। নাই, গুড। আচ্ছা, এট্রিয়াল ফিব্রিলেশনে অনেক সময় ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট হয়, এটা আর এসবিটি তে রেট বলছিলাম কি হয়? ইউজুয়ালি 150 বেশি হয়, তাই তো? আচ্ছা জি রেট স্যার। বেশি। আচ্ছা কিউআরএস ন্যারো, তাই না? কিউআরএস জি কিউ স্যার। এসবিটি তে ন্যারো হয়। কেন হুম। ন্যারো? কিউআরএস টা ন্যারো কেন? যেহেতু সুপ্রাভেন্ট্রিকুলার অরিজিন। সব সময় মনে রাখবা, যদি ভেন্ট্রিকুলার অরিজিন হয় সব সময় কিউআরএস টা ওয়াইড থাকবে। আর যদি সুপ্রাভেন্ট্রিকুলার অরিজিন হয় কিউআরএস টা ন্যারো থাকবে। ন্যারো থাকে। ন্যারো থাকবে, যেহেতু সুপ্রাভেন্ট্রিকুলার সেই জন্য কিউআরএস টা ন্যারো। আচ্ছা ঠিক আছে। আর এটা হচ্ছে লাগে রেগুলার, তাই তো? আর এটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে এসবিটি। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন একটা আমি প্রশ্ন জিজ্ঞেস করব, যারা আনসার দিতে পারবা বললাম গিফট আছে। যদি পরবর্তীতে তোমরা দেখা হয় তাহলে তোমাদের জন্য গিফট পাবা। এখন বলো
সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যেসব রোগীর হয়, ধরো এই রোগীর একটা একটা এপিসোড অফ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়েছে, হওয়ার পরই পেশেন্ট বলতেছে আমি বাথরুমে যাব, মানে তার ইউরিনেশনে একটা আর্জ থাকে, মানে প্রস্রাবটা বেশি হয়, এটার কারণ কি? স্যার এটা কি ভেগাস নার্ভের সাথে কোনো রিলেশন আছে? হুম হুম, বলো। সরি স্যার, বলতে পারবো না। না, অ্যাট্রিয়াল ন্যাট্রিওটিক পেপটাইড যেটা সেটা রিলিজ হয়। এই কে বলছে এটা? এইটা কে বললো? স্যার আমি আমি শোনা যাচ্ছে না। আফসানা মিমি। আফসানা, গুড। আফসানা, থ্যাংক ইউ। তুমি খুব মানে এই প্রশ্ন এই এটা পারার জন্য তুমি তোমারটা ঠিক আছে। হ্যাঁ, অ্যাট্রিয়াল নাইট্রেটিভ পেপটাইড মানে এএনপি রিলিজ হয়। এএনপি রিলিজের কাজ কি? এএনপি হলে কি হবে বলো তো? এএনপি কি হিসেবে কাজ করবে? ডায়োরেটিক হিসেবে কাজ করে। ডায়োডিস হিসেবে কাজ করে। গুড। যেহেতু এট্রিয়াম এখানে স্ট্রেসে থাকবে, দেখো না কি পরিমাণ রেট, হার্ট রেটটা দেখছো কি পরিমাণ রেট? ইউজুয়ালি এরকম কি থাকবে, 150-150 উপরে থাকবে, অ্যারাউন্ড এটা 250-র মতো রেট আছে। সেক্ষেত্রে 250 থেকে 300 মতো রেট আছে। তো এরকম রেটে থাকলে এট্রিয়াম যেতে এরকম একটা স্ট্রেসে থাকে, এএনপি রিলিজ হয়। এএনপি রিলিজ হলে সেটা ডায়াবেটিসের কাজ করে, এই জন্য পেশেন্টের কি হয়, ইউরিনেশনটা তার বেশি হইতে পারে না। তাহলে এটা তুমি কে বলছিলে? আফসানা মিমি, তাই না নাকি? স্যার আফসানা কোথায়? তোমাকে খুঁজেই পাচ্ছি না এই যে। আচ্ছা ঠিক আছে আফসানা, থ্যাংক ইউ তোমার ইয়ের জন্য। তুমি আমার কাছ থেকে একটা গিফট পাবা। তোমরা যখন ইয়েতে আসবা, ওয়ার্ডে আসবা, তোমার একটা গিফট আমার কাছ থেকে তুমি পাবা ইনশাল্লাহ। আচ্ছা গুড। এখন এটা গেল এসবিটি। আচ্ছা, এই ইসিজিটা একটু বলো তো কি? এই ইসিজিটা কি বলো তো? ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। কেন মনে হলো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া? রেড তো স্যার ট্যাকিকার্ডিয়া, আর কিউআরএস কমপ্লেক্সটা হোয়াইট বিজার। হোয়াইট বিজার, তাই না? হোয়াইট বিজার কিউআরএস কমপ্লেক্স। এবং ইউজুয়ালি তুমি এটা ইউজুয়ালি ভিটির সাথে আরো কতগুলো কম্পেয়ার করা যায়, যেমন এফ উইথ এভারেন্ট কন্ডাকশন, হ্যাঁ, বা ডাব্লিউপিডব্লিউ যদি তোমার সাথে থাকে এফ এর, সেক্ষেত্রে এরকম সময় ইয়ে করতে পারে। কিন্তু ভিটি চেনার উপায় হচ্ছে এরকম হোয়াইট বিজার কমপ্লেক্স সাথে লেফট এক্সিস ডেভিয়েশন থাকবে, অনেক সময় ফিউশন বিট বা ক্যাপচার বিট সাথে থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই ইসিজিটা কি? আচ্ছা ভিটি, আচ্ছা ভিটির ট্রিটমেন্টটা কি বলতো? ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এটা কি বলতো? ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এটা ট্রিটমেন্টটা কি? ইমিডিয়েট ডিফিব্রিলেশন করব। আচ্ছা আচ্ছা গুড, সুন্দর, ঠিক আছে। আরো একটু গুছাই বলতে পারবা কেউ? এই অনুপম, অনুপম আসো? অনুপম, অনুপম শোনা যাচ্ছে? অনুপম, আচ্ছা নাবিদ, নাবিদ শুনতে পাচ্ছ আমার কথা? নাবিদ, আচ্ছা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আমরা দুইটা জিনিস দেখি, হচ্ছে বিটি উইথ পালস, বিটি উইদাউট পালস। মানে যদি সে যদি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ঠিক আছে, সে কি কার্ডিও, সে তার হেমোডাইনামিক্যালি স্টেবল কিনা, মানে তার বিপিটা পাচ্ছ কিনা। তুমি তার যদি বিপি পাও আর তার যদি পালস পাও, সেক্ষেত্রে আমরা আইভি এমিডরন অথবা আইভি লিগনোকিন আমরা দেই। হ্যাঁ, আইভি এমিডরন মানে আমরা 150 মিলিগ্রাম ওভার 10 মিনিটসে আমরা দেই, অথবা লিগনোকিন আমরা দেই 20 মিলিগ্রামের মতো দেই, 3 সিসি 3 to 5 সিসির মতো আমরা দেই। সেক্ষেত্রে যদি কনভার্ট করে গেলে ভালো। আর যদি দেখা যায় না হেমোডাইনামিক্যালি স্টেবল না, পেশেন্টের বিপি কম, পালস পাচ্ছ না, সেক্ষেত্রে সরাসরি ডিসি কার্ডিওভার্সন।
এখানে ডিসি কার্ডিওভার্সনের কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু এটা ভেন্ট্রিকুলার অরিজিন, সেক্ষেত্রে তোমার জুলটা বেশি, মানে শক্তি ইয়েটা দিতে হবে একটু বেশি করে। সেক্ষেত্রে তোমরা 360 জুলে শুরু করবে। হ্যাঁ, আচ্ছা এই ইসিজিটা কি বলতে পারবা? এই ইসিজিটা কি বলতে পারবা? ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন কেন মনে হলো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন? একদম বিজার কিউআরএস কমপ্লেক্স। ওয়াইড বিজার কেওটিক, ওয়াইড বিজার কেওটিক। কেওটিক কেন বললো? কেওটিক বললা কেন? কেওটিক মানে কি? কোনো রিদম নাই স্যার, উল্টা পাল্টা। গুড, মানে কার সাথে কারো মিল নাই, কেওটিক। হ্যাঁ, একটা একটা জায়গায় ঝগড়াঝাটি হলে কি হয়, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় না, এরকম বিশৃঙ্খল একটা অবস্থা। ওয়াইড বিজার বিশৃঙ্খল মানে কেওটিক একটা কমপ্লেক্স গুলো থাকবে সেখানে। এখানে তাই এখানে দেখো, এখানে কমপ্লেক্স গুলা কোনোটার সাথে কোনোটার মিল নাই। হোয়াইট বিজার কিউয়ার্স। এই রোগের ট্রিটমেন্টটা কি? ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের মধ্যে ট্রিটমেন্টটা কি? ডিসি কার্ডিওভার্সন। ডিসি কার্ডিওভার্সন। আচ্ছা, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের রোগী তোমার কাছে হেঁটে আসবে? তোমার চেম্বারে আসবে? ইমার্জেন্সি। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের রোগী আনকনশিয়াস থাকবে, কারণ কি ভেন্ট্রিকল তার ফিব্রিলেশন মানে কাঁপাকাঁপি করতেছে। তো সেভাবে যেহেতু কোনো তার কার্ডিক আউটপুট থাকবে না, সে আনকনশিয়াস এবং শকে থাকবে। তুমি ইমার্জেন্সি ইয়েতে তুমি যদি তাকে কনভার্ট করতে না পারো, ডিসি শক দিয়ে যদি কনভার্ট করতে না পারো, সে মারা যাবে। এটা কি বলতে পারবা? ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। আচ্ছা, গুড। আচ্ছা এইটা এইটা কি বলতো? আমরা বলছিলাম না আমরা কি কি দেখি, একটা ইসিজিতে আমরা কি কি দেখি? আমরা রেট দেখি, রিদম দেখি, তাই না? ওয়েভ গুলা দেখি, আমরা ইন্টারভেল গুলা দেখি, আর কিছু সেগমেন্ট দেখি, তাই না? এখানে ওয়েভ গুলা দেখো, ঠিক আছে? পি কিউআরএস, কিউআরএস পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, হ্যাঁ, তারপর টি ওয়েভ, এগুলা কি ঠিক আছে? ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আছে। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, গো। কে বলছো? আদনান। কে বললা? আমি আদনান স্যার। আদান, গুড গুড। কেন ফার্স্ট ডিগ্রি বললা? পিআর পিআর ইন্টারভালটা প্রলংড আছে। গুড গুড। পিআর ইন্টারভ্যাল আমরা কিভাবে আমরা কাউন্ট করব? স্যার যে পি এর শুরু থেকে বিগিনিং অফ পি টু এন্ডিং অফ আর। বিগিনিং অফ আর না, বিগিনিং এন্ডিং অফ অফ আর স্যার। বিগিনিং অফ কিউ, কিউ, হ্যাঁ হ্যাঁ, না 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 না, বিগিনিং অফ কিউ মানে কিউ বা কিউ না থাকলে বিগিনিং অফ আর। ইউজুয়ালি এরকম যে আর বা কিউ একই জায়গা থেকে, তো এখান থেকে শুরু হচ্ছে, এজন্য বিগিনিং অফ পি, বিগিনিং অফ আর, বা বিগিনিং অফ কিউ, কিউ থাকলে কিউ। এটা হচ্ছে পিআর ইন্টারভ্যাল। পিআর ইন্টারভ্যালের নরমাল কত? 3 to 5 স্মল স্কয়ার। ঠিক আছে, হ্যাঁ, মানে 3 to 5 স্টোন স্কয়ার। টাইমটা বলো কত সেকেন্ড? 0.12 থেকে 0.2 সেকেন্ড। 0.2 সেকেন্ড, গুড। আর মোর দেন 0.22 হলে এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। এখানে কতটুকু আছে দেখো তো? একটা বড় লার্জ স্কয়ার তো হচ্ছে 5টা ছোট স্কয়ার, হ্যাঁ, 5টা ছোট স্কয়ারের বেশি আছে, তাই না? আচ্ছা, গুড। ফার্স্ট ডিগ্রিটা হার্ট ব্লক। আচ্ছা, এটা কি আছে একটু দেখবা? এটা হচ্ছে 2-3 AVF এ ST এলিভেশন আছে। গুড। আর কি আছে? এখানে হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আছে। আচ্ছা, আর কেউ কিছু বলবা? শাখাওয়াত এখানে কিছু আছে?
সাখাওয়াত জি স্যার আছি স্যার। 2:1 হার্ড ব্লক আছে 2:1 আচ্ছা ঠিক আছে, আর কেউ কিছু বলবা? আচ্ছা এখানে দেখো ইনফিউর এমআই তো আছে, ঠিক আছে, ও বলছে, আদনান বলছে ইনফিউর এমআই 2-3 এবিএবি এসটি এলিভেশন আছে। এছাড়া রিদম স্ট্রিপে তুমি একটু দেখো, এই দেখো প্রথম থেকে পিআর ইন্টারভেল, তারপর পিআর ইন্টারভেল, প্রোগ্রেসিভ লেংথেনিং অফ progressive progressive lengthening of PR interval followed by এই কা- এক- এই দেখো তো progressive lengthening of the PR interval জি স্যার বোঝা followed যায় by drop beat দেখা যাচ্ছে। জি স্যার এই যে দেখো পিআর ইন্টারভেল বাড়লো, বিআর ইন্টারভেল বাড়লো, তারপরে এই দেখো এই পিআর পরে আর কোনো কিউআরএস নাই, তারপর আবার নতুন করে পিআর ইন্টারভেল, পিআর 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 পিআর। এটা কোন ধরনের ব্লক? মুভিটস টাইপ 1 টাইপ 1 সেকেন্ড ডিগ্রি ববিস টাইপ 1। এটা আরেকটা নাম আছে, নামটা বলতে পারবা? বেকনিবেক্স ওয়াইনকিবেক ফেনোমেনন। আচ্ছা এর আগে আমরা আলোচনা করি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের ট্রিটমেন্টটা কি বলতে পারবা? লাগে না স্যার ট্রিটমেন্ট লাগে না, যদি সিম্পটোমেটিক না হয় ট্রিটমেন্ট লাগে না। আর ওয়াইনকিবেক ফেনোমেনন যেটা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মোবিস টাইপ 1, এটা কি ট্রিটমেন্টটা কি? বলতে পারবা মোবিস টাইপ 1 ট্রিটমেন্ট কি? এটারও ট্রিটমেন্ট লাগে না, যদি সিম্পটোমেটিক হয় সেক্ষেত্রে আমরা পার্মানেন্ট পেসমেকার আমরা দেই। হ্যাঁ আচ্ছা ইউজুয়ালি এখানকার সেকেন্ড ডিগ্রি মুভিস টাইপ 1 হার্ট ব্লকের কারণটা কি বলতো? এখানে এই যে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকটা হইলো, এটার কারণটা কি? কারণটা ইসিজিতেই দেয়া আছে। Inferior MI. ইনফিউর এমআই, গুড। ইনফিউর এমআই ইউজুয়ালি আমরা ইনফিউর এমআই কে সাপ্লাই দিচ্ছে, সরি ইনফিউর সারফেসটা ইউজুয়ালি কে সাপ্লাই দেয়? রাইট কর্নার আর্টারি, তাই না? রাইট কর্নার আর্টারি থেকে একটা ব্রাঞ্চ এবি নোডাল ব্রাঞ্চ আছে, তাই না? অনেক সময় ওই এবি নোডাল ব্রাঞ্চের আগে যে প্রক্সিমানি ব্লক হয় সেক্ষেত্রে ইনফিউর এর সাথে তোমার এই যে এরকম তোমার এবি নোডাল সেকেন্ড ডিগ্রি এরকম ব্লক আসতে পারে। সেক্ষেত্রে তুমি যদি ইনফিউর চিকিৎসা করো, তুমি রিভাস্কুলারাইজ করো, প্রাইমারি পিসিআই করো বা রিভাস্কুলারাইজ করলা, তুমি যদি ওইটার সাথে সাথে যদি এবার রিক্যানালাইজেশন হয়ে যায় সেক্ষেত্রে আবার দেখবা আবার এবি নোডাল সাপ্লাই শুরু হয়ে গেলে এইটা অটোমেটিক ভালো হয়ে যাবে। তার মানে তোমার প্রাইমারি কজ যেটা ইনফিউর সেটা ট্রিটমেন্ট করলে অটোমেটিক এইটা ট্রিটমেন্ট হয়ে যাবে। এই ইসিজিটা কি একটু বলো তো? স্যার ব্র্যাডিকার্ডিয়া আছে স্যার। আচ্ছা ব্র্যাডিকার্ডি আছে, গুড। আর কি আছে বলো তো, বুদ্ধি করে বলো। আচ্ছা রিদম স্ট্রিপটা দেখো। হ্যাঁ স্যার হার্ড ব্লক আছে স্যার হ্যাঁ হার্ট ব্লক আছে, আর একটা হচ্ছে স্যার সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মনে হচ্ছে স্যার। আচ্ছা সেকেন্ডারি হার্ট ব্লক আমাকে একটু বুঝাও তো কি ধরনের হার্ট ব্লক? 2:1 স্যার 2:1 ব্লক, গুড, থ্যাংক ইউ। এখানে কি হচ্ছে দেখো, এই যে দেখো একটা যাচ্ছে এই যে পি এর পরে কিউআরএস নাই, আবার পি এর পর কিউআরএস আছে, একটা যাচ্ছে একটা ফলোড বাই কিউআরএস, তারপরে আবার এই পি এর পরে আবার নাই, একটা ফলোড বাই ওয়ান পি ফলোড বাই কিউআরএস, দেন অ্যানাদার পি ডাজ নট প্রডিউস কিউআরএস কমপ্লেক্স। তো একটা যাচ্ছে একটা নাই, তো এটা হচ্ছে আমরা সেকেন্ডারি হার্ট ব্লক মোবিস টাইপ 2। তো এটা যেহেতু একটার পরে একটা আসতেছে নাই, এটাকে বলে 2:1। অনেক সময় দেখা যায় যে দুইটা পির পরে একটা হচ্ছে, সেটাকে আমরা 3:1। যদি চারটার পরে একটা ফলো করে সেটাকে আমরা 4:1। এইভাবে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। তো এটা হচ্ছে 2:1 অথবা সেকেন্ডারি হার্ট ব্লক টাইপ 2। এটারও কারণ একই জিনিস, দেখো এখন ইসকেমিক চেঞ্জ আছে, ইন্টারসেপ্টার লিডে ইসকেমিক চেঞ্জ আছে, এবং দেখো ওই যে 1 2 এই যে 1 AVL এইসব জায়গায় একটু সেগিং আছে, ইনফিউর লিডস একটু আছে। এটা হচ্ছে এটাও কজ হচ্ছে ইসকেমিক কজ।
এটা ট্রিটমেন্ট কি? টুইস্ট টু ওয়ান এবি ব্লক বা সেকেন্ডারি হার্ট ব্লক টাইপ 2, এটা ট্রিটমেন্টটা কি? পেসমেকার। পেসমেকার, পার্মানেন্ট পেসমেকার। এটা সিমটোমেটিক, এটা কোনো অপশন নাই, এটা তোমাকে দিতেই হবে। যে যখনই তোমাকে দেখা যাবে টাইপ সেকেন্ডারি হার্ট ব্লক টাইপ 2, তখনই তোমাকে পার্মানেন্ট পেসমেকার দেওয়া ইন্ডিকেটেড। আচ্ছা, এইটা কি বলতো? থার্ড ডিগ্রি হার্ট ব্লক। থার্ড ডিগ্রি হার্ট ব্লক মানে কমপ্লিট হার্ট ব্লক, তাই না? গুড। কেন বললা কমপ্লিট হার্ট ব্লক? স্যার আর ইন্টারভ্যালটা সেম, আর পিপি ইন্টারভ্যালও সেম, কিন্তু পিআর ইন্টারভ্যালটা ভেরিয়েবল। গুড, গুড, থ্যাংক ইউ। তার মানে কি হচ্ছে, এখানে পিপি ইন্টারভেলটা দেখো, পিপি ইন্টারভেলটা ঠিক আছে, আর আর আচ্ছা, ইন্টারভেলটা ব্র্যাডিকার্ডিয়া আছে। ব্রেডিকার্ডিয়াম আছে। তো ঠিক আছে, এটা এবং পিআর ইন্টারভেলটা দেখো, পিআর ইন্টারভেলটা ভেরিয়েবল। হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। ব্রেডিকার্ডিয়া থাকবে স্বাভাবিক, কারণ হচ্ছে কি এখানে এভি ডিসোসিয়েশন হচ্ছে, এভি এট্রিওভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন, মানে এট্রিয়ামের মতো চলছে, ভেন্ট্রিকেলের মতো চলছে। যেহেতু আমরা কি হয় আমাদের স্কুলের হেডমাস্টার কি এখানে এই আমাদের যে ইলেকট্রিক্যাল সিস্টেম হার্টের, এখানে সবাই কার ফলো করে? এসএ নোটকে ফলো করে। এসএ নোটের রেট যতটুকু থাকবে ভেন্ট্রিকল ঠিক সেইভাবেই কন্ট্রাকশন করবে। এসএ নোট থেকে ইন্টারলেট্রিয়াল পাথওয়ে হয়ে এবি নোট, বান্ডল অফ হিস, দেন রাইট এন্ড লেফট বান্ডল, দেন পার্কিনজি হয়ে এরকম যখন যাবে, তখন সিমেট্রিক একটা কন্ট্রাকশন হয়। যখন এসএ নোড মানে এখানকার হেডমাস্টার ফল করবে, তখন কি হবে? অ্যাসিস্ট্যান্ট মাস্টার এখানে আছে, এসএ নোডের রেট হচ্ছে 60 to 100 বা আরো বেশি হতে পারে। যদি এসএ নোড থেকে মানে এট্রিয়াম থেকে যদি আলাদা হয়ে যায় ভেন্ট্রিকল, সে তখন ভেন্ট্রিকুলার রেট হচ্ছে 15 to 40, 15 থেকে 40 বিটে সে দিবে। যেহেতু এখানে এখানে ভেন্ট্রিকুলার রেট হচ্ছে, কারণ সে এখানে এসএ নোড থেকে ইম্পালসটা আসতেছে না, সেক্ষেত্রে ভেন্ট্রিকুলার রেটটা হচ্ছে 40 এখানে। হ্যাঁ, এই কমপ্লিট হার্ট ব্লকের রেটটা এই জন্যই কম থাকবে। আমি কি বুঝাইতে পারছি না বুঝাইতে পারি নাই? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, কমপ্লিট হার্ট ব্লকের ট্রিটমেন্ট কি? পার্মানেন্ট পেসমেকার। পার্মানেন্ট পেসমেকার। আচ্ছা, পার্মানেন্ট পেসমেকার করতে তো সময় লাগে, এই সময়টুকু তুমি কি করবা? টেম্পোরারি দিয়ে রাখবো। টেম্পোরারি দিয়ে দিবে, খুব থ্যাংক ইউ, টেম্পোরারি দিয়ে রাখবো, গুড। আচ্ছা, এটা তো পারবা তোমরা। এটা কি? স্যার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, গুড। আচ্ছা, এবার আসো এটা কি বলো তো? আমরা কি দেখবো? Anterolateral MI, acute anterolateral MI. অ্যান্টেরোল্যাটারাল বললা? This is আরে- AVLA to ST elevation আছে 1 মনে হচ্ছে। আচ্ছা, আর কোনো কিছু? এখানে 1 এ আছে, হ্যাঁ, এভিএল এ আছে, ভি1 এ আছে, ভি2 তে আছে, ভি3 তে আছে, ভি4 এ আছে, ভি5 এ উঠা শুরু করছে, ভি6 এ এখন উঠে নাই, উঠবে। তো মোটামুটি ধরে নাও 1 এভিএল, ভি1 টু ভি6 পর্যন্ত হয়ে যাচ্ছে। এটাকে আমরা কি বলি? এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র। গুড, এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই। এমআই এর মধ্যে যতগুলো এমআই আছে, এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই হলো সব থেকে খারাপ। কেন খারাপ? কারণ স্যার মানে অনেকগুলা কর্নারি আর্টারিতেই তাহলে মনে হয় থ্রম্বাস বা ব্লক আছে। হার্টের এন্টেরিয়র ওয়াল, মেইনলি লেফট ভেন্ট্রিকুলার ওয়াল গুলা সবগুলা ইনভলভ করে। মেসিভ একটা আমাদের মেইনলি আছে লেফট ভেন্ট্রিকল থেকে আমরা কি কার্ডিক আউটপুটটা মেইনলি যাচ্ছে না, এই জন্য মেসিভ একটা এলাকা যখন ইয়ে করে ফেলে, তখন এটা খারাপ। এটা ড্যামেজ হলে কি হচ্ছে, ডেফিনেটলি পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন কমে যাবে, পেশেন্টের হার্ট ফেলিওরে চলে যেতে পারে। এই জন্য এই ধরনের এমআই গুলা খারাপ।
এমআই এর মধ্যে এইটা আরো বেশি খারাপ, এমআই তো খারাপই, এগুলো এটা আরো খারাপ। আচ্ছা, এটা কি বলতো? আচ্ছা, এখানে একটা জিনিস তোমাকে দেখাই। এখানে দেখো 2-3 এবিএফ, 2-3 এবিএফ এ কি হচ্ছে? এসটি ডিপ্রেশন, তাই না? দেখা যাচ্ছে জি স্যার। 2-3 এবিএফ। এটা হচ্ছে রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন। রেসিপ্রোকাল কেন বললাম? এন্টেরিয়র সারফেসে যদি এসটি এলিভেশন হয়, ইনফেরিয়র সারফেসে ডিপ্রেশন দেখাবে, এটাকে বলে রেসিপ্রোকাল চেঞ্জ। আচ্ছা, এটা কি বলো? So extensive anterior MI, acute. এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই, গুড গুড। acute এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই, ঠিক আছে, গুড। এসটি এলিভেশন আছে, তাই না? আচ্ছা আচ্ছা, এটা কি? So acute inferior MI, so sir reciprocal changes আছে স্যার V1 V2 V3 এসব জায়গায়। আর কেউ কিছু বলবা? এটা পরীক্ষা দিছে, যে এটা প্রফে আসছে। তুমি একুট ইনফেরিয়র এমআই পর্যন্ত বললেই পাস, সাথে আরেকটু যদি কিছু বলতে পারো তোমার অনার্স মার্ক আছে। একটু যদি খেয়াল করে দেখো। কেউ কি ট্রাই করবা? বলো, আর একটু ভালো করে দেখো। আরিফ, কিছু বলবা? P wave দেখা যাচ্ছে না স্যার। পিওএফ দেখা যাচ্ছে। এই তাসনিম সিদ্দিকী, তাসনিম আছো? তাসনিম, কি আমার কথা শুনতে পাচ্ছো? রিপন, রিপন আমার কথা শোনা যাচ্ছে? রিপন, জি স্যার। রিপন বলো তো, এখানে আর কিছু দেখা যায়? ব্রাডিকার্ডি আছে। হুম, আচ্ছা দেখো, এই যে V1 to V3 এসটি ডিপ্রেশন আছে না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন পোস্টেরিয়র এমআই তে কি থাকে বলো তো? স্যার চেস্ট প্লেট গুলো এসটি ডিপ্রেশন আর টি ইনভার্সন। V1 থেকে V3 পর্যন্ত এসটি ডিপ্রেশন থাকে। হ্যাঁ, পোস্টেরিয়র সার্ভে কোথায়? এমআইটা কোথায় হচ্ছে? হার্টের পোস্টেরিয়র সার্ফেসে। ওই সার্ফেসে এসটি এলিভেশন হলে এই সার্ফেসে, তুমি তো চেস্ট এন্টেরিয়র, চেস্টের এন্টেরিয়র সার্ফেস থেকে তুমি রেকর্ডিং নিয়েছো, এই জন্য এখান থেকে তোমার এসটি ডিপ্রেশনটা দেখাবে। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে একিউট এমআই ইনফেরিয়র পোস্টেরিয়র। হ্যাঁ, এই, ঠিক আছে, বুঝা গেছে ইয়া? জি স্যার। আচ্ছা, এটা কি বলো তো? নাভিদ, কি এখন আমার কথা শোনা যাচ্ছে? নাভিদ, নাভিদ শোনা যাচ্ছে? নাভিদ, দেখো অবস্থা। নাভিদকে আগেও জিজ্ঞেস করলাম, কোনো রেসপন্স নাই।
এখনো জিজ্ঞেস করতেছি, নাভিদ বোধহয় নাভিদকেও দেখাই যাচ্ছে না এখন। স্যার ওর নেট প্রবলেম। তাই না? আচ্ছা আচ্ছা। আর এই সাদিয়া আমিন টুম্পা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা টুম্পা বলো তো এখানে কি দেখা যাচ্ছে? একদম সহজ, একদম দেখে বলো। এগুলো পরীক্ষা দিছি বুঝছো? রেট দেখো, রিদম দেখো, হ্যাঁ। তারপর তোমার তার ওয়েব গুলা দেখো, কোনো কিছু এবনর্মালিটি আছে কিনা, পি কিউআরএস বা কোনো এসটি চেঞ্জ আছে কিনা, হ্যাঁ। যদি থেকে থাকে সেটা কোন কোন লিডে আছে। স্যার এসটি এলিভেশন গুড। কোথায় কোথায় আছে? 2 3 2 3 যখন হয়ে গেছে আরেকটা লিড আছে না? কথা শোনা যাচ্ছে না ইয়া? স্যার শোনা যাচ্ছে একটু এই একটু দাঁড়াও, মেজবা স্যার ফোন করছেন। ওখান নি স্যার, ওখানে ওই যে ইয়ে স্যার টিউটোরিয়াল নিলাম স্যার, টিউটোরিয়াল আছে ব্লকে। জি স্যার। জি স্যার। জি 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 এই শাখাওয়াতিটা কি হবে? স্যার ওই যে এবারের ওই যে 16 তারিখেরটা। হ্যাঁ কি বলছিলা ইয়া? 2 3 এভিএফ এ এসটি হ্যাঁ এলিভেশন আছে। গুড গুড। হ্যাঁ তাহলে এটা কি হইলো? এবং রেসিপ্রোকাল চেঞ্জ আছে 1, এভিএল এর রেসিপ্রোকাল চেঞ্জ আছে, তাই না? তো এটাকে আমরা কি বলবো? একুটামাই একুটামাই ইনফেরিয়র, হ্যাঁ। আচ্ছা এইটা কি বলতো একটু? স্যার আগেরটাতেও V2 V3 তে এসটি ডিপ্রেশন ছিল না? হ্যাঁ হ্যাঁ ডিপ্রেশন ছিল, এখানেও ডিপ্রেশন আছে। এটাও এটা ডিপ্রেশন হলেও তুমি দেখো শুধু এটা না, এই যে পুরো এন্ট্রির সব লিড গুলাতেই আছে। V1 V1 এ নাই, V2 V3 এই যে এখানে এইসব সব জায়গাতেই আছে, হ্যাঁ। তো এটা তুমি ওই যে পোস্টেরিয়র মাই সেভাবে তোমার বলা যায় না, হ্যাঁ। আগেরটার সাথে কম্পেয়ার করো, দেখো এটার সাথে, হ্যাঁ এর সাথে এন্টেরিয়র ডিপ্রেশন আছে আর কি, এই আর কি এন্টেরিয়র ইসকেমিয়া আছে এর সাথে। আচ্ছা এই ইসিজিটা কি একটু বলো তো? আফসানা বলো তো এই ইসিজিতে কি আছে? আফসানা শোনা যাচ্ছে? জি স্যার আফসানা হ্যাঁ বলো তো, তুমি তো আগেরটা খুব সুন্দর আনসার করছিলে, বলো তো এটা কি? স্যার এটা এখানে এসটি এলিভেশন কোথায় কোথায় আছে? কি শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না? স্যার 2 3 এভিএফ হ্যাঁ তারপর আর একটু ভালো করে দেখো, আর কোথাও আছে?
এই যে দেখো V5 B5 B6 এ উঠে নাই, উঠতেছে, তার হচ্ছে কি হইলো ইনফেরিয়র এবং and B6 ল্যাটারাল। হ্যাঁ B5 6 তাহলে কি হইলো ইনফেরো ল্যাটারাল, এটা কি হইলো কোন ধরনের এমআই? একুট এমআই ইনফেরো ল্যাটারাল। lateral. আচ্ছা গুড। আচ্ছা এটা কি বলতো, এটা কি বলবা সবাই একটু দেখো তো। Left bundle branch block. গুড। লেট বান্ডল ব্রাঞ্চ ব্লক কেন বললা? Lead 1 আর V5 V6 এ M প্যাটার্ন আছে। গুড, এম প্যাটার্ন আছে। লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক কি কখনো ফিজিওলজিক্যাল হইতে পারে? কখনো কি ফিজিওলজিক্যাল হইতে পারে লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক? লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক কখনো ফিজিওলজিক্যাল হইতে পারে? লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক অলওয়েজ প্যাথোলজিক্যাল। লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক যদি নিউ অনসেট হয়, নিউ অনসেট অফ এলবিবিবি একুট এমআই হিসাবে ধরতে হবে এবং একে থ্রম্বোলাইজ অথবা প্রাইমারি বিসিআই করতে হবে। হ্যাঁ, এই জন্য নিউ অনসেট অফ এলবিবি হচ্ছে একিউট এসিএস এর একটা পার্ট আর কি। হ্যাঁ, আচ্ছা স্যার রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক মনে হচ্ছে স্যার। গুড। কেন বললা এটা? দেখো এই যে V1 স্যার B2 B1 তে B2 তে এম প্যাটার্ন স্যার। এম প্যাটার্ন এবং কিউআরএস এর এটা কি হচ্ছে 3 ঘরের বেশি, তাই না? এটা কমপ্লিট আরবিবি কমপ্লিট জি স্যার। আরবিবি এবং আর এর হাইটটা দেখো, V1 এ আর এর হাইটটা কি কম থাকার কথা না? কিন্তু এখানে কি হচ্ছে, আর এর হাইট বেশি না কম? এখানে স্যার বেশি স্যার। বেশি, ঠিক আছে। এই জন্য এটা কমপ্লিট রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক 5% কেসে এটা ফিজিওলজিক্যাল হইতে পারে, 5 to 10% কেসে ফিজিওলজিক্যাল। এমআই এর ম্যানেজমেন্ট একদম সুন্দর করে একজন একটু আমাকে বলো, কারণ তোমাকে বলতেছি তোমরা ম্যানেজমেন্ট যখন বলবা তখনই আমি বলবো যে ঘটনাটা তোমরা কোন জায়গায় ভুল করো। একজন বলো এমআই এর ম্যানেজমেন্টটা বলো সুন্দর করে। স্যার প্রথমে ইসিজি করে দেখবো এটা এসটি এলিভেটেড নাকি এসটি এলিভেটেড না। স্যার যদি এসটি এলিভেটেড না হয় তাহলে স্যার হেপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে। আর যদি স্যার এসটি এলিভেটেড হয় তাহলে স্যার দেখতে হবে 6 ঘন্টার মধ্যে আসছে কিনা। আর যদি স্যার 6 ঘন্টার ভিতরে আসে তাহলে আমাকে স্যার দেখতে হবে যে পিসিআই ফিজিবল কিনা। যদি পিসিআই ফিজিবল হয় তাহলে পিসিআই করব, আর যদি পিসিআই ফিজিবল না হয় তাহলে স্যার থ্রম্বোলাইটিক্স দিব। যদি এটাতে ইমপ্রুভ না করে তাহলে তো করলো স্যার, যদি না করে তাহলে লো মলিকুলার ওয়েট হেপারিন। আচ্ছা আরেকজন একটু বলতে পারবা সুন্দর করে? শাখাওয়াত কি বলতে পারবা সুন্দর করে? স্যার স্যার অক্সিজেন দিব, স্যার বেড রেস্ট দিব, তারপরে স্যার অ্যাসপিরিন দিব স্যার 300 মিলিগ্রাম। তারপরে পেইন কমানোর জন্য স্যার আমরা স্যার নার্কোটিক অ্যানালজেসিক দিতে পারি স্যার। তুমি ক্লোপিডোগ্রাল কত মিলিগ্রাম দিবা? 300 স্যার। আচ্ছা তারপরে স্যার নার্কোটিক অ্যানালজেসিক দিব স্যার পেইন রিডিউস করার জন্য। আচ্ছা আর স্যার আর যদি স্যার আমরা রিপারফিউশন করতে চাই তাহলে স্যার প্রাইমারি স্যার পিসিআই আর কি স্যার। আচ্ছা আমি বলি, তোমরা বলছো সুন্দর, কিন্তু কিছু কিছু জিনিস তোমরা হয়তো রিসেন্টলি পড়ো নাই, এই জন্য ঠিক মতো বলতে পারো নাই। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে তখন তোমার কাছে যখন পেশেন্ট আসবে প্রথমেই তুমি এই জিনিসটা বলবা, প্রথমেই অ্যাডমিট দ্য পেশেন্ট ইন করোনারি কেয়ার ইউনিট, অ্যাডমিট দ্য পেশেন্ট ইন সিসিইউ। এই ধরনের পেশেন্ট কখনো কি আমরা ওয়ার্ডে ভর্তি করি? একিউট এমআই রোগী করি না। কেন করি না? কারণ এই ধরনের পেশেন্ট, একিউট এমআই এর পেশেন্টের তোমার হাসপাতালে আসার আগেই অ্যারাউন্ড 15 to 25 পেশেন্ট মারা যায়। তোমার কাছে যখন আসার পরে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পেশেন্ট মারা যাবে এরিথমিয়াতে। বেশিরভাগ ক্ষেত্রে মেলিগন্যান্ট এরিথমিয়া হয়। কি হয়? যে ভেন্ট্রিকাল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, এগুলা তুমি ওয়ার্ডে তোমার মনিটর করার মতো তোমার কোনো মনিটর নাই।
এগুলাকে যদি তোমার ধরো তুমি বুঝলাও এটা পিটিবিএফ হইছে, তুমি কি তাকে ডিফিব্রিলেশন করবা, সেগুলো তোমারও জিনিসপত্র তোমার ওয়ার্ডে নাই। এই জন্য একুট এমআই এর পেশেন্টে অলওয়েজ অ্যাডমিট দ্য পেশেন্ট ইন সিসিইউ, প্রথম কথা তুমি বলবা এটা। সেকেন্ড কথা বলবে অক্সিজেন ইনহেলেশন এবং সাথে বেড রেস্ট অক্সিজেন ইনহেলেশন। অক্সিজেন ইনহেলেশনের কথা বলা আছে, আগে বলা হয়তো একুট এমআই পেশেন্টকে অক্সিজেন ইনহেলেশন দিতে হবে, ম্যান্ডেটরি। এখন যেটা কিছু কিছু ক্ষেত্রে কাউকে বলে যে না ঠিক আছে না, যদি স্যাচুরেশন তোমার যদি এরকম যদি কম না থাকে অক্সিজেন দেওয়ার ব্যাপারে সেরকম বাধ্যবাধকতা সেরকম নাই, তারপরে তোমরা বলবা যে অক্সিজেন ইনহেলেশন তো আমরা দিব। তারপর যেটা হয় পেশেন্টকে তুমি লোডিং ডোজ দিবা। লোডিং ডোজ কোন কি দিবা, অ্যান্টিপ্লাটিলেটের মধ্যে অ্যাসপিরিন দিবা 300, সাথে ক্লোপিডোগ্রেল 300। তবে এছাড়া এটা ক্লোপিডোগ্রেল থেকে এখন যেটা রেকমেন্ডেশন যেটা টিকাগ্লেরল তুমি দিতে পারবা 180 মিলিগ্রাম, 90 মিলিগ্রামের দুইটা ট্যাবলেট একসাথে খাওয়াবা। তো এটা হচ্ছে অ্যাসপিরিন এবং টিকাগ্লেরল, অথবা যদি অ্যাসপিরিন অথবা ক্লোপিডোগ্রেল 300 অ্যাসপিরিন 300 ক্লোপিডোগ্রেল, অথবা 300 অ্যাসপিরিন 180 মিলিগ্রামের টিকাগ্লেরল, এটা হচ্ছে লোডিং ডোজ। এবং সাথে এটোরভাস্টিটিন 40 বা 80 মিলিগ্রাম হাই ডোজ, এটোরভাস্টিটিন হাই ডোজ, এটা কি 10 মিলিগ্রাম বা 20 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়, তুমি 40 মিলিগ্রাম বা 80 মিলিগ্রাম তুমি হাই ডোজ স্টেটিন দিবা। তুমি এখন জিজ্ঞেস করতে পারো যে অ্যান্টিপ্লাটিলেটের রোল তো আমি বুঝলাম, কিন্তু স্টেটিনের রোলটা এখানে কি? স্টেটিনের রোলটা হচ্ছে এটাই, তুমি যদি দেখো এমআই এর প্যাথোলজি তুমি দেখো, এটা একটা মেইনটা কি হয়, প্লাক রাপচার হয়। এখানে এথেরোস্ক্লেরোটিক প্লাক থাকে ভেসেলে, সেটা রাপচার হয়। রাপচার হওয়ার পরে ওখানে প্লাটিলেট এগ্রিগেশন হয়, থ্রম্বাস হয়, এরপরে ওখানে এমআই হয়। এখানে অ্যান্টিপ্লাটিলেট দিলা, কিন্তু ওই যে তার যে প্ল্যাক রাপচার হইলো, প্ল্যাকটা স্টেবিলাইজ করার জন্য এখানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্ল্যাক স্টেবিলাইজেশনের রোল হচ্ছে এখানে স্টেটিনের। স্টেটিনটা লোডিং ডোজ হাই ডোজে দেওয়া হয় এই কারণে এখানে জন্য প্ল্যাকটা স্টেবিলাইজ করা হয়। গেলা, তুমি তো লোডিং ডোজ দিলা, দেওয়ার পর পেশেন্ট তো তোমার কাছে আসছে প্রচন্ড চেস্ট পেইনটা, এই চেস্ট পেইন নিয়ে যখন আসবে, তার যদি তুমি ব্যথা না কমাও, তাহলে কি প্রচন্ড ব্যথার জন্য তার তার সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হবে, হার্ট রেট বাড়বে, হার্ট রেট বাড়লে মায়োকার্ডিয়াল কি এখানে তার স্ট্রেস বাড়বে, তার সেজন্য মায়োকার্ডিয়াল এখানে মায়োসাইট লস হবে। এই জন্য তার সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন কমানোর জন্য পেশেন্টের পেইন কমানো তোমার একটা প্রধান দায়িত্ব। আসার পরে তুমি মরফিন দিবা, মরফিন অথবা মরফিনের যদি তার কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে, তার ব্রঙ্কিয়াল এজমা বা সিওপিডি থাকলে তুমি প্যাথিডিন ইউজ করতে পারো। এবং সাথে যেহেতু মরফিনের সাথে তোমার বমিটিং ভাব হয়, অ্যান্টি এমিটিক হিসেবে এমিস্টেড বা বা আদার কোনো অ্যান্টি এমিটিক হিসেবে তুমি মেটোক্লোপ্রোমাইড এগুলো এগুলো তোমার দিতে পারো। আচ্ছা, এরপর তুমি যেটা দিবা আইভি জিটিএন তুমি দিতে পারো, ওই যে ভেসো প্রিলোড আফটারলোড দুটাই কমায়, ভেসো ডাইলেশন রাখে, আইভি জিটিএন তুমি দিবা। এরপর তুমি চিন্তা করবা যে তোমার সেন্টারে প্রাইমারি পিসিআই করা যায় কিনা। প্রাইমারি পিসিআই ইজ ইন্ডিকেটেড বা ফার্স্ট চয়েস রিকমেন্ডেশন, ক্যাটাগরি ওয়াইজ রিকমেন্ডেশন হচ্ছে এই ক্ষেত্রে তোমার একুটেমাই তোমার সেন্টারে যদি প্রাইমারি পিসিআই করা যায় এটাই তুমি করবা। মনে রাখতে হবে, ধরো তোমার সেন্টারে প্রাইমারি পিসিআই করা ফ্যাসিলিটিস আছে, কিন্তু ধরো এখন রাত 3টা, তোমার কার্ডিওলজিস্ট যিনি করবেন উনি এই মুহূর্তে ছুটিতে আছেন, অথবা উনি আছেন কিন্তু তোমার যে টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান উনি নাই, সেক্ষেত্রে তোমার যদি 2 ঘন্টার বেশি সময় লাগে, বলা হচ্ছে ডোর টু নিডেল, তোমার কি ইমার্জেন্সিতে ঢুকলো, এখান থেকে ক্যাথল্যাব প্রিপারেশন করে তাকে ওই যে নিডল প্রিক করা পর্যন্ত যদি 2 ঘন্টার বেশি সময় লাগবে তুমি মনে করো, তো তোমার প্রাইমারি পিসিআই এর আগে তুমি থ্রম্বোলাইজ শুরু করে দিবা। বা তোমার এখানে প্রাইমারি পিসিআই কোনো ফ্যাসিলিটিস নাই, তুমি থ্রম্বোলাইজ করবা। থ্রম্বোলাইজ কি দিয়ে করবা? আমরা আমাদের এখানে স্টেপটোকাইনিস দিয়ে করি, অথবা তুমি ইউরোকাইনিস দিয়েও করতে পারো, টেনিকটিপ্লেস এগুলো দিয়েও তোমার থ্রম্বোলাইজ করা যায়। থ্রম্বোলাইজ মানেটা কি? থ্রম্বাস যেটা হচ্ছে সেটা লাইসিস করবে। থ্রম্বাস জমেই তো তোমার এখানে ভেসেলটা ব্লক হয়েছে, ওইটাকে লাইসিস করবে থ্রম্বোলাইজেশনের মাধ্যমে। তুমি থ্রম্বোলাইজ স্টার্ট করবা স্টেপটোকাইনিস দিয়ে 1.5 মিলিয়ন ইউনিট 100 ml নরমাল স্যালাইনের মধ্যে দিয়ে 1 ঘন্টায় তুমি দিবা। এছাড়াও তুমি থ্রম্বোলাইজ করার পরে তুমি লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে রাখবা 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট লো মলিকুলার হেপারিন পার ডিবিনে দুবার বিডি আমরা দিয়ে রাখি। আদার কিছু মেডিকেশন আছে তোমার যে সেকেন্ডারি প্রিভেনশনের জন্য, বিটা ব্লকার, যদি একুট হার্ট ফেলিওর না থাকে তুমি বিটা ব্লকার তোমাকে দিতে হবে, এসি ইনহিবিটর দিতে হবে, এগুলো তোমার সেকেন্ডারি, এগুলো প্রিভেনশনের জন্য এগুলো তোমার দেয়া লাগবে। এখন একটা কথা হচ্ছে, ধরো তুমি এই রোগীকে তুমি থ্রম্বোলাইজ করলা, থ্রম্বোলাইজ করার পরেই তোমার দায়িত্ব শেষ হয় না। এখন বলা আছে বর্তমান রিকমেন্ডেশনে তুমি থ্রম্বোলাইজ করার পরও 24 ঘন্টার মধ্যে
তুমি প্রথমে পিসিআই করতে পারো নাই, অসুবিধা নাই, কিন্তু তুমি এমআই এই রোগীকে তুমি থ্রম্বোলাইজ করলা, করার মধ্যে 24 ঘন্টার মধ্যে তাকে যেই সেন্টারে তার পিসিআই হয় সেই সেন্টারে তাকে পাঠানো তোমার কর্তব্য, সেখানে যেন তার পিসিআইটা করা হয়। এই জন্য প্রায় পিসিআই এর উপর এত জোর দেওয়া হয়েছে, কারণ দেখা গেছে তুমি যদি আর্লি পিসিআই করতে পারো 95% কেসে পেশেন্টের 6 মান্থ বা 1 ইয়ার যে মর্টালিটি যেটা এটা অনেক কমানো যায়। এই জন্য প্রায় পিসিআই এর উপর অনেক জোর দেওয়া আছে। এই যে তুমি থ্রম্বোলাইজ করার পরে যে পিসিআই করলা, এই পিসিআইটাকে বলা হয় ফেসিলিটেটেড পিসিআই। আর তুমি যে আগে যে করলা ওইটাকে বলে প্রাইমারি পিসিআই। তার মানে পিসিআই যদি তুমি প্রথমেই করো এটাকে বলে প্রাইমারি পিসিআই, আর যদি থ্রম্বোলাইজ করার পরে তুমি 24 ঘন্টার মধ্যে যেটা করলা এটাকে বলে ফেসিলিটেড পিসিআই। তো তারপরে তুমি সেকেন্ডারি প্রিপারেশন যেগুলো আছে এগুলো তুমি করলা, তার লাইফস্টাইল মডিফিকেশনের জন্য তার যা যা লাগে সেগুলো তুমি দিলা, তার রিহেবিলিটেশন যেগুলো আছে এগুলো তুমি দিলা। ঠিক আছে, আর কিছু তার কারো কিছু বলার আছে? এটা হচ্ছে এসটি এলিভেশন এমআই এর ম্যানেজমেন্ট। এছাড়া এসটি এলিভেশন হচ্ছে একিউট করোনারি সিনড্রোমের একটা পার্ট। একিউট করোনারি সিনড্রোম কি কি আমরা বলি? এসটি এলিভেশন এমআই এবং নন এসটি এলিভেশন এমআই আনস্টেবল এনজাইনা। এসটি এলিভেশন এমআই এটা, আর যদি নন এসটি এলিভেশন এমআই হয় আমরা সেক্ষেত্রে আমরা শুধু লো মলিকুলার হেপারিন দিয়ে রাখি, আদার মেডিকেশন সেগুলো দিই, আমরা থ্রম্বোলাইজ করি না। আর আনস্টেবল এনজাইনে তো নন এসটি এলিভেশন এমআই এর মতোই ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে লো মলিকুলার হেপারিন দিব, অ্যান্টিপ্লাটিলেট দিব, গ্লিসারিন ট্রাইনাইট্রেট দিব, এগুলা দিব আর কি। কিন্তু থ্রম্বোলাইজ করব শুধুমাত্র এসটি এলিভেশন এমআই বা প্রাইমারি পিসিআই করব এসটি এলিভেশন এমআই এ। কারো কোনো প্রশ্ন আছে? শাখাওয়াত, জি স্যার। কোনো প্রশ্ন আছে কারো? স্যার মনে হয় স্যার কারোর প্রশ্ন নেই স্যার। আচ্ছা, আমি তাহলে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। জি স্যার। আচ্ছা মুনিরা, বলো, তুমি আমাকে বলো, জি স্যার। এখানে যে আমি স্টেটিন দিলাম, স্টেটিনের রোলটা কি ছিল? স্যার এটা হচ্ছে প্লাক স্ট্যাবিলাইজেশনের জন্য, মানে প্লাক যে রাপচার হলো সেটাকে স্ট্যাবিলাইজ করতে স্টেটিন দিব। আচ্ছা গুড। আচ্ছা এখানে আমরা স্টেটিন যে আমরা ইউজ করি, স্টেটিনের কয়েকটা রোল আছে। একটা হচ্ছে লিপিড লোয়ারিং, তাই না? একটা হচ্ছে প্লাক স্টেবিলাইজেশন, আরো দুইটা রোল হচ্ছে, একটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে ইউজ করা যায়, এটার উইক অ্যান্টিপ্লাটলেট রোলও আছে। এই জন্য অনেক সময় দেখা যায় আমরা যদি হেমোরেজ, ব্রেইন হেমোরেজ হয়, অনেক সময় আমরা স্টেটিন অনেক সময় আমরা নাও দিতে পারি, কারণ এই যে একটা অ্যান্টিপ্লাটলেট এফেক্ট আছে এই জন্য আর কি। ঠিক আছে। আচ্ছা আরেকটা তুমি প্রশ্ন জিজ্ঞেস করি, তোমাকে বললাম যে একটা রোগী যদি তোমার 2 ঘন্টার মধ্যে যদি সম্ভব হয়, তোমার সেন্টারে পিসিআই, তোমার পিসিআই ফ্যাসিলিটিস আছে, সেক্ষেত্রে তুমি প্রাইমারি পিসিআই করবা না থ্রম্বোলাইজ করবা? স্যার ফ্যাসিলিটি থাকলে তো আমি প্রাইমারি পিসিআই করব। ফার্স্ট চয়েস, হ্যাঁ। আচ্ছা আমাদের উসমানী কি প্রাইমারি পিসিআই হয়? স্যার বলতে পারবো না। আমাদের উসমানীতে প্রাইমারি পিসিআই হয় না। হ্যাঁ, প্রাইমারি পিসিআই এর জন্য তোমার ডেডিকেটেড স্টাফ থাকা লাগে, 24 ঘন্টা ল্যাব ফ্যাসিলিটিস থাকা লাগে। হ্যাঁ, 24 ঘন্টা স্ট্যান্ড বাই তোমার কার্ডিওলজিস্ট এবং আদার যে তোমার লজিস্টিক সাপোর্ট, এগুলা নাই করে এখানে প্রাইমারি পিসিআইটা হয় না। পিসিআই হয় কিন্তু প্রাইমারি পিসিআইটা হয় না। প্রাইমারি পিসিআই সিলেটে কোথায় হয় বলতে পারবা? না স্যার। সিলেটে প্রাইমারি পিসিআই হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। হ্যাঁ, ঢাকায় তো অনেক সেন্টারে হয়, ঢাকায় অনেক সেন্টারে হয়, কিন্তু সিলেটের মধ্যে প্রাইমারি পিসিআই হয় শুধুমাত্র ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন জিজ্ঞেস করার আছে? 9:30 বেজে গেছে। কারো কোনো কারো কোনো প্রশ্ন করার আছে? কারো কোনো বুঝতে সমস্যা বা অন্য কিছু? স্টেপটোকাইনেসের যে ইউজটা স্যার, এটা একটু রিপিট করলে ভালো হতো। একটু আবার বলো কি? স্টেপটোকাইনেসের যে ইউজটা স্যার, ওইটা একটু আবার বললে ভালো হতো। এটা কখন দিব, ডিউরেশন? আচ্ছা বলি তোমাকে। তো তুমি ধরো যেমন আমাদের মেডিকেলে তো আমাদের এখানে প্রাইমারি পিসিআই তোমার ফেসিলিটিস নাই, তো আসার পরে তুমি যে বললাম ইনিশিয়াল ম্যানেজমেন্ট তুমি নিলা,
পেশেন্টের অ্যাডমিট করলা সিসিইউতে, তুমি অক্সিজেন দিলা, বেড রেস্ট পপড আপ অক্সিজেন দিলা, তারপর হচ্ছে তুমি তাকে লোডিং ডোজ দিলা, তাহলে তাকে পেইন কমানোর জন্য মরফিন টরফিন তুমি সব দিলা, আইবি জিটিএন শুরু করলা। করার পরে তুমি এখন তাকে থ্রম্বোলাইজ করবা। থ্রম্বোলাইজ করার জন্য স্টেপটোকাইনেজ 1.5 মিলিয়ন ইউনিট, 1.5 মিলিয়ন ইউনিট এটাকে তুমি ডাইলুট করবা 100 ml নরমাল স্যালাইনের সাথে। 100 ml নরমাল স্যালাইনের সাথে মিক্স করে আমরা মাইক্রোবুরেটে 100 মাইক্রোড্রপসে দিলেই হয়ে যায়। অথবা যদি তোমার ইনফিউশন পাম্প থাকে, আমরা 1 ঘন্টায় ওভার 1 আওয়ার আমরা দেই। সাথে তার যেহেতু তার অনেক সময় ভমিটিং টেন্ডেন্সি থাকে, বা যেহেতু তোমার থাকলে তো আমরা অ্যান্টিএমিটিকও দেই। এবং অনেক সময় যে স্টেপটোকাইনেজ অনেক সময় তার তোমার তোমার কি বলে এটাকে, হাইপার সেন্সিটিভিটি অনেক সময় রিঅ্যাকশন হয়। এই জন্য সাথে আমরা ইনজেকশন কর্সনও এক টেম্পুল আমরা দিয়ে দিই। তার মানে 1 ঘন্টার মধ্যে তুমি স্টেপটোকাইনেজ তুমি দিবা। যখন স্টেপটোকাইনেজ দিবা তো পেশেন্ট তো মনিটরে আছে। তো একটা জিনিস খেয়াল রাখবা, স্টেপটোকাইনেজ তো তোমার থ্রম্বোলাইজ করতেছে। তো যখন ওই ভেসেল তোমার থ্রম্বোলাইজ করবে, যখন রিপারফিউশন হবে, আবার ব্লাড যাওয়া শুরু হবে, তোমার হচ্ছে যেসব মায়োকার্ডিয়াম, ভায়াবল মায়োকার্ডিয়ামে যেগুলো ব্লাড পাওয়া শুরু করবে, সেগুলো মায়োকার্ডিয়াম গুলা কি এতক্ষণ সে ব্লাডের জন্য চিৎকার করতেছিল, এই জন্য পেইনে তুমি চিৎকার করতেছিল। যেই সে আবার ইয়ে পাওয়া আরম্ভ করবে, সে ব্লাড পাবে, পুষ্টি পাবে, তখন সে আনন্দে কি করবে? আনন্দে মানুষ কি করে? নাচে। সেই নাচটা তুমি ইসিজিতে কিভাবে দেখবা? রিপারফিউশনের জন্য ইডিওভেন্ট্রিকুলার রিদম বলি আমরা। হ্যাঁ, কতগুলা আমরা একটোপিক বিটস এর মধ্যে কতগুলো একটোপিক বিটস দেখবা একসাথে যাচ্ছে। এটা হলো রেড, 100 নিচে থাকে এইগুলা কয়েকটা বিভিন্ন একটোপিক বিটস গুলো বারবার যাচ্ছে। এটা সাইন্স অফ কি? রিপারফিউশন। তার মানে সে ভায়াবল যেসব মায়োকার্ডিয়াম ছিল, যখনই সে নতুন করে ব্লাড পেলো, তখন এরকম তুমি ইসিতে এরকম পাবা। এটা হচ্ছে গুড, প্রগনোসিসটা গুড। ঠিক আছে। আর অনেক সময় দেখা যায় এগুলো হচ্ছে যেহেতু থ্রম্বোলাইজ করে, থ্রম্বোলাইজের জন্য ব্লিডিং একটা হচ্ছিল আমাদের একটা সাইড এফেক্ট। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের মাড়ি দিয়ে রক্ত পড়তেছে, অথবা হচ্ছে অন্যান্য ব্লিডিং টেন্ডেন্সি দেখা যায়। সেই জন্য তখন আমরা অনেক সময় থ্রম্বোলাইজটা অফ করে রাখা লাগে। অথবা পেশেন্টের যদি দেখো পেশেন্টের রিসেন্টলি তার স্ট্রোকের একটা হিস্ট্রি আছে, বা ব্লিডিং পেপটিক আলসার হিস্ট্রি আছে, রিসেন্ট তার সার্জারি আছে, সেই সব ক্ষেত্রে কিন্তু তুমি স্টেপটোকাইনেজ বা থ্রম্বোলাইজ করতে পারবা না। সেই ক্ষেত্রে তাকে তুমি পিসিআই তোমার চয়েস। হ্যাঁ, এই। থ্যাংক ইউ স্যার। আর কারো কিছু জানার আছে? সজীব? না স্যার, পুরো ভালোই ক্লিয়ার হয়েছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, তোমাদের সাথে সামনাসামনি দেখা হইলো না, তারপরেও তোমাদের সাথে কথা হইলো, ভালো ফিল হচ্ছে। তো তোমরা সব ভালো থাকো আর কি। হ্যাঁ, তাহলে এখানে শেষ করি নাকি? জি স্যার। আচ্ছা, ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।